মোহাম্মদ মাহফুজ। আমার বাড়ি মানিকগঞ্জ। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার দুইজন কাকা আর আরেকজন পুপি। মানিকগঞ্জ শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা চাচারা সবাই মিলে পেশায় কৃষক হলেও আমার বাবা কিন্তু একজন নামি দামি কৃষক। আমাদের যে কৃষি অফিস আছে, কৃষি অফিসে প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে আমার বাবাকে ডেকে নেয়। কারণ হচ্ছে আমার বাবা আমার এলাকাতে সবচেয়ে নামি দামি এবং খুব ভালো মানের একজন কৃষক। আমার বাবার সবসময় বিঘার পর বিঘা বাবা সবজি চাষ করে। সবজি চাষের জন্য আমার বাবা খুবই বিখ্যাত। দূর দূরান্ত থেকে ট্রাকে করে ব্যাপারীরা এসে আমার বাবার কাছ থেকে সবজি কিনে নিয়ে যেত। এই জন্য আমার বাবার কৃষি অফিসে অনেক বেশি সুনাম আছে এবং কাকারাও বাবার সাথে হাতে হাত মিলিয়ে কৃষিকাজই করতো। কৃষিকাজ করে আমাদের পরিবারটা খুব সুন্দরভাবে সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। আমার কোনো ভাই বোন ছিল না এবং ভাই বোন না থাকার কারণে বাবা মা দুজনে আমাকে অনেক বেশি ভালোবাসতো। তাদের ভালোবাসা, দাদা দাদি কাকা পুপির ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো ভীষণ সুখ আর শান্তি দিয়ে কাটে। আমাদের গ্রামটা একটু অন্যরকম, নিস্তব্ধ নীরবতা। আমাদের গ্রামটার আশেপাশে তেমন কোনো গ্রাম নেই। মানে অন্য গ্রামগুলোর হয় না যে একটা গ্রামের সাথে আরেকটা গ্রামের একটা লিঙ্ক থাকে, একটা সংযোগ থাকে, কিন্তু আমাদের গ্রামটা আশেপাশে অনেক দূরে গ্রাম আছে, বাট আমাদের গ্রামটা মনে হয় যেন মাঠের মাঝখানে একটা ছোট্ট গ্রাম, খুবই সুন্দর একটা গ্রাম। তো আমি যখন একটু একটু করে বড় হই, আমার বয়স তখন খুব বেশি না, হয়তো 13 থেকে 14 হবে। ওই বয়সে আমি তখন স্কুলেই পড়াশোনা করতাম, আমাদের এলাকার একটা হাই স্কুলে পড়াশোনা করতাম। কোন ক্লাসে পড়তাম ওই জিনিসটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু ওই মুহূর্তে আমাদের গ্রামে একটা বড় ধরনের সমস্যা দেখা দেয়। খুবই বড় ধরনের একটা সমস্যা দেখা যায়। বড় ধরনের সমস্যাটা হচ্ছে এরকম যে বিভিন্ন লোকের মারফতে শুনতাম যে কোন বুড়ি নাকি রাতের বেলায় আমরা যারা ঘুম থেকে উঠতো, বিশেষ করে আমাদের গ্রামের বেশিরভাগ মানুষের ওই সময় বাথরুম ছিল না। মানে এখন যে টয়লেটগুলো ব্যবহার করা হয় এরকম টয়লেট ছিল না, যার জন্য গ্রামের বেশিরভাগ মানুষগুলোই টয়লেট ব্যবহার করতো। মানে গ্রামের ভিতরে কিছু জঙ্গল টাইপের জায়গা থাকে, মানে বিল থাকে, রাতের বেলায় ওই বিলের মধ্যে গিয়ে তারা বাথরুম করতো। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত যে এরকমটা। তো যারা এই বিলের মধ্যে বাথরুম করতে যাইতো তারা সবাই বলতো যে ওই বাথরুম করে আসার সময় তারা নাকি দেখতো যে কোনো একটা বুড়ি বদনা হয়তো অনেকেই চেনেন, যেটা বাথরুমে ব্যবহার করা হয়। ওই বদনা হাতি নিয়ে নাকি ঘুরতেছে, বয়স্ক একটা বুড়ি, এবং ওনার হাতে একটা লাঠি থাকে, এক হাতে একটা লাঠি এবং অন্য হাতে ওই বদনাটা থাকে। এবং বুড়ি নাকি গভীর রাতে অনেকগুলো মানুষের সামনে ঠিক একইভাবে পড়ে। এইভাবে আমাদের গ্রামে এই জিনিসটা খুব প্রচলিতভাবে সবার মাঝে ছড়িয়ে যায়। এরকম বুড়িটা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে মানুষের সামনে পড়ে। তখন থেকে আমাদের গ্রামটার ভিতরে একটা অন্যরকম সমস্যা দেখা দেয়। সমস্যাটা বলতে গ্রামের কোনো মানুষ সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হইতো না এবং প্রতিটা মানুষই বাথরুম করার জন্য এরকম গর্ত করে নিজেরাই একটা ছোটোখাটো বাথরুম তৈরি করে ফেলতো। কেউ ওই জঙ্গলের ভিতরে বাথরুম করতে যাইতো না। এবং প্রথমত সমস্যাটা ওই জঙ্গল থেকে শুরু হয়, কিন্তু আস্তে আস্তে একটা সময় এটা বড় আকারের রূপ ধারণ করতে শুরু করে। বড় আকার বলতে ব্যাপারটা একটা সময় এরকম পর্যায়ে চলে যায় যে রাতের বেলায়ও অনেকের ঘরের দরজায় এসে এই বুড়ি ঠক ঠক করে শব্দ করে, দরজা নক করে। এরকম করে দরজা খোলার পর দেখতে পায় যে বটি, মানে এক হাতে লাঠি এবং অন্য হাতে ঘটি নিয়ে বুড়ি দাঁড়িয়ে আছে। এই অবস্থা দেখার পরে অনেক মানুষ এরকম অজ্ঞান হয়ে যায়। দেখা যায় স্বামী স্ত্রী একসাথে শুয়ে আছে, দরজা নক করতেছে, স্বামী গিয়ে দরজা খুলছে, খোলার পরে এখানে অজ্ঞান হয়ে যায় এবং বউ আসার পরে দরজার সামনে আর কাউকে দেখতে পায় না। অবস্থাটা এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করে যে গ্রামের মানুষ সবাই খুবই ভয় পেয়ে যায়। কেউ সন্ধ্যার পরে গ্রাম থেকে বের হয় না। এবং আমাদের মসজিদে যিনি ইমাম ছিল, একদিন শুনতে পায় যে ওই ইমাম নাকি বাথরুম থেকে বের হওয়ার পরে মানে খুবই ভয়ঙ্করভাবে বুড়ির চেহারা দেখতে পায় এবং ইমাম সাহেব ওখানে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে গিয়ে ইমাম সাহেব ওনার ইমামতি চাকরি আমাদের গ্রাম থেকে ছেড়ে দিয়ে চলে যায়। আমাদের মসজিদে ওই সময় কোনো ইমাম ছিল না। গ্রামের মানুষরা যখন যে পারত সেই নামাজ পড়াতো। ফজর আর এশার সময় কখনো কোনো মানুষকে মসজিদে পাওয়া যেত না। ফজর আর এশা এই দুই টাইমে মসজিদে তালা মারা থাকতো। মাগরিবের নামাজটা মানুষ দলবদ্ধভাবে পড়তে যাইতো। দলবদ্ধভাবে মাগরিবের নামাজ পড়ে সবাই মিলে একজন আরেকজনের বাড়িতে একজনকে পৌঁছে দিয়ে আসতো। এরকম করে মাগরিবের নামাজ শেষ করে মসজিদে তালা মেরে চলে আসতো। এশার নামাজে কেউ যেত না।
আমাদের পরিবারে আমার দাদা এবং দাদি দুজনেই ছিল, কিন্তু আমার দাদি যথেষ্ট পরিমাণ ন্যায় পরোয়ান একজন মানুষ ছিলেন। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, দিনের পথে চলতেন এবং দিন দুনিয়া নিয়ে তিনি অনেক কাজ করতেন। আমার দাদি যথেষ্ট পরিমাণ ভালো মানের একজন মহিলা। আমাদেরই অত্র এলাকাতে যত মহিলা আছে তারা সবাই আমার দাদিকে অনেক সম্মান করে এবং ভালোবাসে। আমার দাদি একটা সময় খুব টেনশনে পড়ে গেল। গ্রামের মানুষের এরকম দুর্দশা দেখে মাগরিবের পরে প্রতিটা ঘরের ভিতরে তখন মানুষ বাথরুম করতো, মানে বাথরুমের ব্যবস্থা ঘরের মধ্যে করে ফেলছে। সন্ধ্যার পরে দেখা যায় এক বাড়িতে চুরি হচ্ছে, এরকমও হইতো যে চুরি হচ্ছে, চুরি হলে তো যার বাড়িতে চুরি হচ্ছে সে চোর দেখার পরে চিৎকার করে, চেঁচামেচি করে। ওই বুড়ির ভয়ে অন্য কোনো বাড়ি থেকে কোনো মানুষ বেরোতো না। এত পরিমাণে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে যায়। পুরো গ্রামটা তখন একেবারে ছুঁই 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 করতেছিল। কেউ কোনো সময় ঘর থেকে বের হইতো না এবং রাতের অন্ধকারে কেউ কখনো বের হইতো না। এরকম অবস্থায় চলতে থাকতে থাকতে তখন হঠাৎ করে আমার বাবা কোত্থেকে যেন একজন ইমাম ধরে নিয়ে আসে এবং ওই ইমামটা বয়সে ছিল অনেক কম, মানে অনেক কম বয়স্ক, কিন্তু যথেষ্ট পরিমাণের ভালো। তিনি নিজেই আমাদের ওই মসজিদের সভাপতির সাথে কথা বলে আমাদের মসজিদে ইমামতি চাকরি নেয়। ইমামতি চাকরি নেওয়ার পরে যেদিন তার ইমামতি চাকরি হয় দুপুরবেলা, তিনি তখন সভাপতিকে বলে যে আমার মসজিদের পাশে যে ঘরটা আছে আমি ওই ঘরের মধ্যেই থাকবো এবং মসজিদে আমি নামাজ পড়াবো। এশার সময় আপনারা সবাই নামাজ পড়তে আসবেন এবং আপনারা ফজরের সময় নামাজ পড়তে আসবেন। তো সভাপতি তখন বলতেছিল যে হুজুর, আপনার সব কথাই আমরা মানলাম, কিন্তু আপনি মাগরিবের সময় বা মাগরিবের নামাজটা পড়ে এশার নামাজ যদিও পড়েন, পরে আপনি কোনো মানে মুসল্লির বাড়িতে গিয়ে থাকেন। আমাদের এখানে যে মুসল্লি আছে কোনো একটা মুসল্লির বাড়িতে গিয়ে থাকেন, আপনি এভাবে মসজিদে একা একা থাকেন না। তো ইমাম সাহেব বলতেছিল যে আপনারা আমাকে কেন ভয় দেখাচ্ছেন? আমি তো সূরা জিন সূরা তারপরে কোরআন কিতাব নিয়েই কাজ করেছি, আমার কোনো ভয় নাই, আমি মসজিদে থাকতে পারবো, আপনারা নিজেদেরকে নিয়ে চিন্তা করেন। এমন করেই ইমাম সাহেব তখন সবাইকে বোঝাচ্ছিল। বোঝানোর পরে সবাই মিলে তখন ইমামের কথা শোনে এবং আস্তে আস্তে করে মাগরিবের নামাজ পড়ে এশার নামাজ পড়ার জন্য এরকম করে মানুষ আসতো। ইমাম সাহেব তখন করতো কি, এশার নামাজ পড়ার পরে আমাদের পুরো গ্রামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তকবীরে পুরো গ্রামে উনি ঘুরে বেড়াতো। পুরো গ্রামে উনি এভাবে ঘুরতো, লাঠি নিয়ে ঘুরতো এবং শয়তানকে বিভিন্ন ধরনের মন্ত্র পড়ে শয়তানকে দৌড়াইত। মানে খুবই ভালো মানের একজন মানুষ উনি হয়ে যায়। মুহূর্তের ভিতরে পুরো গ্রামের মানুষ তাকে অনেক শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসতে শুরু করে। কিন্তু ওনার ওই কলমা তাকবীর আর তাহলিমার মাধ্যমেও কখনো ওই বুড়িকে দূর করানো যাইতো না। দেখা যায় 2-1 দিন পর পরে বুড়ি কারো না কারো সামনে পড়তেছে এবং কাউকে না কাউকে এই বুড়ি ভয় দেখাচ্ছে এবং কোনোভাবেই বুড়িকে বিদায় করা সম্ভব হয় না। তখনই ইমাম সাহেব করলো কি, 3 দিনের জন্য একটা সিল্লার আয়োজন করলো। সিল্লা বলতে প্রতি ঘর থেকে একজন করে মানুষ, প্রতি ঘর থেকে একজন করে মানুষ নিয়ে তখন ইমাম সাহেব করলো কি, আমাদের গ্রামের পাশেই একটা জায়গা আছে, যে জায়গাটা একটু শুনশান নীরবতা। ওই গ্রামের পাশেই হচ্ছে এক পাশে কবরস্থান এবং অন্য পাশে হচ্ছে শ্মশানঘাট। কবর এবং শ্মশানঘাটের মধ্যখানে ইমাম সাহেব তখন একটা বৈঠকখানা তৈরি করে এবং সবাইকে বলে রাত 12টা বাজে ওই বৈঠকখানায় উপস্থিত হওয়ার জন্য। ফজরের আগ পর্যন্ত ওখানে বিভিন্ন ধরনের কোরআন কিতাব নিয়ে পড়াশোনা করা হয় এবং বিভিন্ন রকমের দিন দুনিয়া নিয়ে কাজ করা হয়। ইমাম সাহেব ওভাবে হচ্ছে পুরো গ্রাম থেকে প্রতিটা চুলা থেকে, মানে প্রতি পরিবার থেকে একজন করে লোককে ওইখানে নিয়ে গিয়ে অনেক বড় আকারে উনি একটা আয়োজন করে ওইখানে প্রতিদিন। এইভাবে 7 দিন যখন মানুষ ওখানে যায়, 7 দিন পরে ইমাম সাহেব ডিক্লার দেয় যে এই বুড়িকে আপনারা আর কখনোই কেউ দেখতে পাবেন না। আমি এটা আপনাদেরকে কথা দিলাম। ঠিক ইমাম সাহেব যেমন করে কথা দেয় তেমন করেই ওই বুড়িকে আর কোনোভাবে আমাদের গ্রামের আশেপাশে দেখা যায় না। অনেক মানুষ গভীর রাতে বুড়িকে দেখার ইচ্ছা করে বিভিন্ন জঙ্গলায় যাইতো, ওখানে যায় যে বুড়িকে দেখে কিনা, কিন্তু না, বুড়িকে আর দেখা যায় না। মুহূর্তের মধ্যে আমাদের গ্রামে সম্পূর্ণ রকমের শান্তি নেমে আসে। ইমাম সাহেব যথেষ্ট পরিমাণ ভালো এবং নেই পরোয়া একজন মানুষ ছিল। দেখা যায় আমাদের গ্রামের প্রতিটা, মানে আমাদের পুরো গ্রামটাকে উনি ওনার শান্তির আর ইসলামের চাদর দিয়ে উনি ঢেকে রাখে। খুব সুন্দরভাবে আমার গ্রামটা সামনের দিকে অতিবাহিত ছিল। এরকম করতে করতে ওই মুহূর্তে আমার একটা, মানে আমার পুপি আছে, মানে আমার পুপিটা দেখতে অনেক সুন্দর ছিল। আমার পুপিটা এতই সুন্দর ছিল এবং আমার পুপি 5 ওয়াক্ত নামাজ পড়তো, অলওয়েজে নামাজ পড়তো এবং তিনি যথেষ্ট পরিমাণের দেখতে সুন্দর ছিল, অনেক সুন্দরী ছিল। তো 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমার দাদি একদিন কথায় কথায় হঠাৎ করে আমার দাদাকে আমার সামনে বলে বসে যে আমরা ওরে আমাদের এই ছোট্ট মসজিদের ইমামের কাছে বিয়ে দিব, এইটা বলে।
আমার দাদা বলে আলহামদুলিল্লাহ। ওই কথাটা আমার দাদাও বলে, আমি নিজের কানেই শুনতে পাই। কারণ আমি ছোট তো, অত বড় না। আমি শুনতে পাই। শুনতে পাওয়ার পরে আমি তখন চিন্তা করতেছি, কিরে আমার দাদি মসজিদের ইমামের কাছে কেন আমার পুপির বিয়ে দেবে? তো আমি আবার ইমাম সাহেবের সাথে আমার সম্পর্কটা অনেক ভালো ছিল, খুব ক্লোজ সম্পর্ক ছিল। আমি নামাজ পড়তে গেলে উনি আমার সাথে দুষ্টামি করতো, আমিও দুষ্টামি করতাম। হয় না যে মসজিদের মাঝে ছোট ছোট বাচ্চারা থাকলে ইমামরা যেরকম দুষ্টামি করে, এরকম দুষ্টামি করতাম। তো দুষ্টামি করতে করতে একদিন আমি ইমাম সাহেবকে বলি, আমি তো আর আপনাকে ইমাম সাহেব ডাকবো না, কয়দিন পরে পুপা বলে ডাকবো, এমন করে বলে। উনি আমাকে বলে, কেন পুপা বলে ডাকবা কেন? আমি বললাম যে আমার পুপিকে তো আপনার কাছে বিয়ে দেবে, এরকম কথাবার্তা আমার পরিবারে হচ্ছে। তা আমার বাবা বলে, আমার ওই ইমাম সাহেব বলতেছে, তো তোমার পুপিকে দেখতে অনেক সুন্দর। আমি বললাম অনেক সুন্দর, আমাদের এলাকাতে যত মেয়ে আছে সবচেয়ে বেশি পুপি সুন্দর। ইমাম বলে, কি বলো, মাশাল্লাহ, সত্যি? আমি বললাম হ্যাঁ সত্যি। এরকম করে কথাবার্তাগুলো সামনের দিকে যেতে যেতে একটা পর্যায়ে আমার দাদি পুরো নিয়তে করে বসে যে এই ইমামের কাছেই আমার পুপিকে বিয়ে দেবে। এমন পর্যায়ে আমার বাবাকে দিয়ে পরে ইমামের কাছে প্রস্তাব পাঠানো হয়। আমার বাবা আমি আর আমার দাদাভাইকে নিয়ে একদিন দুপুরবেলা ইমামকে সব কিছু বলে যে আমার একটা বোন আছে, আমার এই বোনটাকে আমরা আপনার কাছে বিয়ে দিতে চাই, এবং আপনি আমাদের গ্রামটাকে নিজের গ্রামের মতো করে যেভাবে সুন্দরভাবে আগলে রেখেছেন, ভালোবাসা দিয়েছেন, সেই ক্ষেত্রে আমি চাই যে আপনি আমাদের গ্রামেই থাকেন এবং আমাদের গ্রামের মানুষের সুখে দুঃখে আপনি আমাদের গ্রামের সাথে মিশে থাকেন, আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না। ওইরকম করে ইমাম সাহেবের হাতে ধরে আমার বাবা তখন রিকোয়েস্ট করে যে আপনি আমার ছোটো বোনটাকে বিয়ে করেন। এমন করে বলার পরে ইমাম সাহেব তখন আমার আব্বার কথা আর ফেলতে পারলো না। তিনি বলল যে অনেক দূরে আমাদের গ্রাম আছে, ওই গ্রামে আমার বাবা মা ভাই বোন সবাই বসবাস করে, আপনারা বিয়ের প্রস্তাবটা ওইখানেই নিয়ে যান, আমি আমার বাবা মাকে জানাবো। পরে ইমাম সাহেব তার বাবা মাকে জানায়। কয়েকদিন পরে আমার দাদা, আমার বাবা আর আমরা তিনজন মিলে ইমাম সাহেবের গ্রামে বিয়ের প্রস্তাব নিয়ে যাই। তো যাওয়ার পরে সেখানে একটা ব্যাপার জানতে পারে যে ইমাম সাহেবের ঘরে সৎমা, এবং ছোটোবেলা থেকে ইমাম সাহেব বাইরে বাইরে থাকতো, অন্যের বাড়িতে লজিং থেকে থেকে উনি পড়াশোনা করতো, কখনো নিজের বাড়িতে খুব একটা যায় নাই, এবং নিজের বাড়ির সাথে ওনার সম্পর্কটাও খুব ভালো নাই। ইমাম সাহেবের বাবা মা সৎমা আছে এবং বাবা আছে, অনেকগুলো ভাই বোনও আছে। তো ওইখানে তারা তখন প্রস্তাব দেওয়া মাত্রই রাজি হয়ে যায়। ইমাম সাহেবের বাবা মা রাজি হওয়ার পরে পুরো গ্রামবাসী যারা আছে, কারণ একজন মসজিদের ইমামের স্যালারি কিন্তু অনেক কম, বেতনটা অনেক কম থাকে। তো যার জন্য গ্রামের সব ধনাত্ম ব্যক্তিরা যে যার মতো করে ইমাম সাহেবকে বিয়েতে সাহায্য করে, এবং সাহায্যের পরে আমাদের গ্রামের ভিতরে বড় করে গরু জবাই করে অনেক আয়োজনের মাধ্যমে ইমাম সাহেবের বিয়ের কাজটা কমপ্লিট হয়। আমাদের গ্রামে ইমাম সাহেবের বিয়ের কাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেব তখন আমাদের ঘরেই থাকতো, ইমাম সাহেবের ওই বাড়িতে যাইতো না, ওনার গ্রামে উনি যাইতো না, কারণ গ্রামে ওনার সৎমা এবং বাবার সাথেও সম্ভবত ওনার সম্পর্কটা ভালো না, যার জন্য তিনি আমাদের বাড়িতেই পড়ে থাকতো। আমার আম্মুর সাথে, আমার পুপির সাথে ওভাবে উনি থাকতো, আমাদের নিজেদের গ্রামের জামাই। এবং ইমাম সাহেব যখন আমার পুপিকে বিয়ে করে, তখন আলহামদুলিল্লাহ আমিও তখন অনেক খুশি হই। কারণ হচ্ছে ইমাম সাহেব আমাদের বাড়িতে আসলে আমার খুব ভালো লাগতো, ওনার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো ছিল। এবং ওরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি তখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, ওখানকার একটা মাদ্রাসায় পড়তাম। স্কুল থেকে আমি তখন মাদ্রাসায় চলে আসি, ইমাম সাহেব আসার পর আমাকে মাদ্রাসায় নিয়ে আসে। তো এরপরে সেখান থেকে হলো কি যে আমার পুপির ঘরে একটা মেয়ে সন্তান হয়, এবং ওই মেয়েটাও দেখতে অনেক সুন্দর হয় আমার পুপির মতো। তো আমি তো ছোটোবেলায় দুষ্টামি করে বউ ডাকতাম, হওয়ার পরে আমি বউ ডাকতাম, কোলে নিতাম, কোলে নিয়ে হাঁটতাম আর বউ ডাকতাম, বলতাম যে এটা আমার বউ, এটা আমার বউ, এরকম করে সবার কাছে বলতাম, দুষ্টামি করতাম। তো একদিন হলো কি সবে বরাতে রাতে আর কি, আমার দাদি হচ্ছে সরা পিঠা বানাইছে। তো ইমাম সাহেবকে বলছে যে আপনি সরা পিঠা খাবেন, নামাজ পড়ে আপনি চলে আসেন। তো ইমাম সাহেব এসার নামাজ পড়ে বরাতের নামাজটা না পড়ে চলে আসছে বাসায়। আসার পরে সবাই সরা পিঠা খাচ্ছে। আমার দাদি হঠাৎ করে ইমাম সাহেবকে বলতেছে যে ইমাম সাহেব, আমি তো অনেক শখ করে আমার আদরের মেয়েটারে আপনার কাছে বিয়ে দিলাম, আপনি আমার মেয়েটাকে নিয়ে কেমন আছেন, সুখে আছেন? ইমাম সাহেব বলে, আলহামদুলিল্লাহ, আমি আপনার মেয়েকে নিয়ে অনেক সুখে আছি, আমি শান্তিতে আছি। আমি আসলেই অনেক শান্তিতে আছি। আপনার মেয়ে যথেষ্ট পরিমাণ ফরজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি, ভালোবাসা সমস্ত কিছু আছে। আমি এত নেককার একজন বউ পাইছি, আমি আল্লাহর কাছে শুকরিয়া, এবং আপনার কাছে আমি চিরঋণী যে আপনার মাধ্যমে আমি এত ভালো একটা বউ পাইলাম। ওই মুহূর্তে ইমাম সাহেব বলে, আমার দাদি বলতেছে যে আপনি যদি আমার ঋণটা পরিশোধ করে দেন তাহলে আমি খুশি হব। ইমাম সাহেব তখন আমার দাদিকে বলতেছে যে কি বলেন, আমি আপনার ঋণ কীভাবে পরিশোধ করব? তো বলেন মা, কীভাবে আপনার ঋণ পরিশোধ করতে পারি? ইমাম সাহেব তখন বলে, আমার দাদি তখন বলে যে আপনি আমার কাছে কথা দেন, আপনার ওই ছোট্ট কাকুলিকে আপনি বড় হলে আমার নাতি
মাহফুজের কাছে বিয়ে দেবেন। এই কথা হচ্ছে ইমাম সাহেব বলে, মানে আমার দাদি বলে। দাদি বলার পরে আমার দাদি যখন এই কথা বলে, ইমাম সাহেব তো তখন হাসি দেওয়া বলে, আম্মা ছেলের পরিবার রাজি কিনা, এখন ছেলের পরিবার রাজি হলেই না আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো, এখন ছেলের পরিবার রাজি কিনা এটা বলেন। ওই জায়গায় কিন্তু আমার আব্বাও থাকে, আমার আম্মাও থাকে। আমার দাদি বলে, আমি যা বলবো তাই, আমার সন্তানটা কখনো আমার উপর দিয়ে কথা বলে নাই আর ভবিষ্যতে বলবেও না। ইমাম সাহেব বলে যে না মা, এভাবে বললে হবে না, আপনি আপনার ছেলেকে আমার সামনে মোকাবেলায় জিজ্ঞেস করেন। আমার বাবাকে তখন আমার সামনে জিজ্ঞেস করা হয়, আমার দাদির সামনে জিজ্ঞেস করা। আমার বাবা বলে আলহামদুলিল্লাহ, আমার মা যেটা বলেছে আমার মায়ের এই প্রস্তাবে আমি রাজি। কিন্তু তাদের তো বয়সের অনেক পার্থক্য, আমার ছেলের অনেক বয়স হয়ে গেছে, সেই হিসেবে তো মেয়ে তো মাত্র জন্মাইছে, এত ছোট। তো ওই সময় ইমাম সাহেব বলে যে মেয়ের বয়স কম হলেও সমস্যা নাই, বিবাহ যদি আমরা দেই প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই দিব। এই কথাবার্তা বলে তখন পারিবারিকভাবে আমার ওই ফুফাতো বোন কাকুলির সাথে আমার বিয়ের কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়ে যায়। পারিবারিকভাবে অনেক অংশে ফাইনাল হয়ে যায় যে আমি কাকুলিকে বিয়ে করব। এইভাবেই সময়গুলো কাটতেছে। তো দিন আর রাতগুলো কাটতে কাটতে তখন আমি কাকুলিকে বউ বলেই ডাকি, ওর সাথে ঘোরাফেরা করি, দুষ্টামি করি, এমনি মোটামুটি ওর সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এমন করে কাকুলি আস্তে আস্তে বড় হয়। বড় হবার পরে একটা ব্যাপার আমরা কাকুলির মাঝে দেখতে পাই, যেটা আমরা ছোটোবেলায় মানে বুঝতে পারি না। ও যখন ছোট ছিল তখন বুঝতে পারিনি, কিন্তু বড় হওয়ার পরে দেখতে পাই যে কাকুলি আসলে মূলত অন্ধ হয়। ও চোখে দেখতে পায় না, একদম কমপ্লিটলি চোখে দেখতে পায় না। তখন ইমাম সাহেব অনেক বিপদে পড়ে যায় যে কী রে, ও যে অন্ধ হবে এটা তো আমরা বুঝতে পারিনি, এরকমভাবে কি হইলো। কান্নাকাটি করে, সবাই মিলে কান্নাকাটি করে, এটা কোন ধরনের কথা, ও অন্ধ হইলো। এবং ইমাম বলতেছিল যে জিন বা ভূতের কোনো একটা কারণে নাকি ওকে অন্ধ করা হয়েছে। মানে জিন বা ভূতেরা ওই যে বুড়িকে ইমাম সাহেব এই গ্রাম থেকে বিতাড়িত করছে, ওই বুড়ি আমার বাবার উপরে, আমার ইমাম সাহেবের প্রতিশোধ নেওয়ার জন্যই নাকি আমার ওই মানে ফুফাতো বোনটাকে এরকম করে তৈরি করে দিয়ে মানে এরকম করছে। তো ইমাম সাহেব তখন খুব মন খারাপ করে এবং একটা পর্যায়ে ইমাম সাহেব আমার ওই ফুফাতো বোন কাকুলিকে নিয়ে উনি ইন্ডিয়াতে যায়। ইন্ডিয়াতে কোথায় জানি যায় এবং সাথে আমার পুপিকেও নিয়ে যায়। ওরা 14-15 দিনের মতো ইন্ডিয়াতে থাকে। 14-15 দিন ইন্ডিয়াতে থাকার পরে তারা যখন বাংলাদেশে আসে, তখন আমার চাচাতো বোন মানে আমার ফুফাতো বোন ও তখন আস্তে আস্তে একটু দেখতে পায়। মানে আগে তো কমপ্লিটলি দেখতে পাইতো না, একেবারেই অন্ধ ছিল, বাট এখন মোটামুটি একটু দেখতে পায়। আমার দাদি বারবার ইমাম সাহেবকে জিজ্ঞেস করছিল যে আপনি ওরে কোথায় নিয়ে গেছিলেন, কিন্তু ইমাম সাহেব সবসময় একটা কথাই বলতো যে আমি ওই ঠিকানাটা কখনো আপনাদেরকে বলতে পারবো না, আপনারা কখনো ওই ঠিকানার কথা আমাকে জিজ্ঞেস করেন না। এবং ও যে শুধুমাত্র চোখে দেখতে পাইতো না তাও না, ও কিন্তু অনেক ট্যাগরাও ছিল, মানে দুটো চোখ একসাথে মেলানো ছিল, টেরা ছিল। তো টেরা থাকলে ওর মুখের মধ্যে কিন্তু অনেকটা মায়া ছিল, অনেক মায়া সিরিজ ছিল, ভালো ছিল। তো এই ঘটনা হওয়ার পর আমার আব্বা আম্মা দুজনে একটু পিছু হাঁটতেছে যে মেয়ে তো ট্যাগরা, তার উপরে চোখে দেখে না, তো এমন একটা মেয়েকে আমরা আমাদের একমাত্র ছেলেটাকে কেন বিয়ে করাবো। এটা আমার বাবা মা কেন, প্রত্যেকটা বাবা মাই এটাতে একটু দ্বিমত পোষণ করবে। আমার বাবা মা তখন তারা পিছু হাঁটতেছে যে না, এরকম অবস্থা হলে আমরা বিয়ে করাবো না, বা তারা এরকম করে ডিরেক্টলি কিন্তু কিছু বলেও না। এমন করে সময়গুলো কাটতে কাটতে আমি তখন একরকম পড়াশোনা বন্ধ করে দেয়। মানে স্কুল থেকে মাদ্রাসা যাই, মাদ্রাসায় গিয়ে আমি পড়াশোনা কন্টিনিউ করতে পারি না। মাদ্রাসায় যাওয়ার পর আমার একটার পর একটা সমস্যা দেখা যাচ্ছে এটা পড়তেছি তো ওইটা হচ্ছে, মানে একটার পর একটা সমস্যার সম্মুখীন আমি বারবার হচ্ছি। তো এই সমস্যার সম্মুখীন হতে হতে একবার যে আমি তখন আমার পড়াশোনা বন্ধ করে দিই। পড়াশোনা বন্ধ করে দিয়ে আমি তখন আমার বাবার সাথে মাঠে কাজ করি। বাবা আমাকে যেখানে নিয়ে যায় ওইখানে যাই, বাবার সাথে মাঠে টুকিটাকি কাজ করি। এরকম করে কাজ করতে করতে আমি তখন কাকুলিও তখন অনেকটা বড় হয়। আমি আবার কাকুলিও যখন বউ করে ডাকতাম, আমার মা কিন্তু খুব খেপে যাইতো। মা বলতো যে তুই ওরা বউ করে ডাকস কেন, ওরা কি তুই বিয়ে করছস। এরকম করে একদিন ওই কথাটা আমার দাদি হঠাৎ করে শুনে ফেলে। কাকুলির বয়স তখন 7 থেকে 8 বছর হবে, মোটামুটি বড়ই হয়েছে। তা আমিও তখন অনেক অংশে বড়, আমি তখন একদম টাকরা যুবক হয়ে গেছে, আমি বড়। এবং আমাকে অন্য কোথাও কিন্তু বিয়েও করাবে না। আর যেহেতু কাকুলির সাথে আমার কথাবার্তা ফাইনাল, তো যখনই আমার মা আমাকে এই কথাটা বললো যে তুই ওরে বউ করে ডাকিস কেন, ওরে কি তুই বিয়ে করছস, বিয়ে তো হয় না, বউ ডাকস কেন। ওই কথাটা আমার দাদির মতে শুনে যায়। শুনে গিয়ে দাদি তখন ইন দ্য মিন টাইম মানে ওই সময় আমাদের মসজিদের ইমামকে ডাকে। ইমাম সাহেব কিন্তু তখনও আমাদের মসজিদে ইমামতি করে। ডাকার পরে বলতেছে যে কালকের মধ্যে আমার নাতির সাথে আপনার মেয়ের বিয়ের দিন ঠিক করেন, কালকের মধ্যে। এই কথা বলার পরে মনে হয় ব্যাপারটা দাদিও কিছুটা বুঝতে পারে যে আমার বাবা মা তারা পিছু হাঁটতেছে, তারা এই বিয়েতে রাজি না। দাদিও মনে হয় ব্যাপারটা একটু হলে আন্দাজ করতে পারে। তো এটা বলার পরে আমার ইমাম সাহেব তখন বলেছে আম্মা আপনি যেটা বলেন সেটাই হবে,
কোনো সমস্যা নেই, কালকের মধ্যে বিয়ে হবে। এই কথা বলে আমার মা তখন ঘরে গিয়ে আমার বাবার সাথে খুব রাগারাগি করে, খুব চিল্লাচিল্লি করে যে আমার একটা মাত্র ছেলে, আল্লাহ আমাকে একটা মাত্র ছেলে দিছে, আমার ছেলেটাকে কেন আমি এভাবে কোরবানি দিব, কেন ওর মতো অন্ধ মেয়ের আমি বিয়ে করাবো, আমি এটা করাবো না। মা খুব চিল্লাচিল্লি করতেছে, বাবা মার সাথে রাগারাগি করে যে দেখো আমার মা কথা দিয়েছে, এখানে তো আমি আর পিছু হাঁটতে পারবো না, আমার পক্ষে এখানে পিছু হাঁটা কোনো অবস্থায় সম্ভব না, আমি পারবো না। আমার মা বলতেছে তুমি যেভাবেই হোক এই বিয়ে ক্যান্সেল করো, এই বিয়ে তুমি কোনো অবস্থায় দিতে পারো না, আমার মেয়েকে আমি আমার ছেলেকে এভাবে জলাঞ্জিত দিতে পারবো না। আম্মা কান্নাকাটি করে সন্ধ্যার দিকে এক পর্যায়ে আমার মা রেগে গিয়ে আমার দাদির কাছে যায়, গিয়ে আমার দাদিকে বলে যে আম্মা দেখেন, আপনি এতদিন পর্যন্ত যা করছেন আপনার সব কথা আমি শুনছি, আপনার কোনো কথা আমি অমান্য করি নাই, আপনার প্রত্যেকটা কথা আমি অক্ষর অক্ষরে পালন করছি, কিন্তু আম্মা আমি আপনার এই কথাটা মানতে পারলাম না, আমার একমাত্র ছেলে, আমি কেন ট্যাগরা আর কানা একটা মেয়ের বিয়ে করাবো। এইভাবে মা বলতেছে। দাদি তখন বলে যে বৌমা শোনো, তুমি যে তার ট্যাগরা আর কানা বলতেছো, তার কি কোথাও বিয়ে হবে না? কোথাও না কোথাও তো বিয়ে হবে। আমার নাতিনটার যদি অন্য কোথাও বিয়ে হয়, তাহলে তো আমার নাতিনটা অন্য কোনো পরিবারে গেলে ও তো ট্যাগরা কানা কষ্ট পাবে। আমি চাই না যে আমার নাতিনটা অন্য কোনো পরিবারে গিয়ে কষ্ট পাক। তোমার ছেলেটা আমার কাছে যেমন, আমার নাতিনটাও আমার কাছে তেমন। আমি চাই যে আমার ওই নাতিনটার এখানেই বিয়ে হোক এবং সে এই জায়গায় থাকুক, আমার সাথেই থাকুক, আমি আমার সাথে ওরা রাখবো। ওরা অন্য কোথাও বিয়ে দিলে আমি আমার সাথে রাখতে পারবো না। দাদি একদমই কথাটা বলে কান্না করে দেয়। আমার মা বলে না, আমি এটা মানতে পারবো না। এবার আমার বাবা এসে আমার মাকে মারতে শুরু করে, জুতা নিয়ে আসে, এসে মারা মারতে শুরু করে যে এত বড় সাহস, তুই আমার আম্মার সামনে দাঁড়ায় কথা বলতেছস, আম্মা যা বলছে তাই হবে। পরের দিন সকালবেলায় আমার বাবা আমার জন্য পাঞ্জাবি, পায়জামা, শেরওয়ারি, টুপি সব কিছু নিয়ে আসে। আসার পরে এগুলো পরেই আমাকে তখন ওখানে বিয়ে করায়, আমাকে বিয়ে করাবে, আমি বিয়ে করব, মানে আমার ইচ্ছে করতেছে না আর কি, কিন্তু তারপরেও আমাকে তখন জোর করে তারা একরকম বিয়ে করায় আমার ওই ফুফাতো বোন কাকুলির সাথে। বিয়ের সাথে হওয়ার পরে হুজুর আমাকে বলে যে 18 বছর পূর্ণ হলে, কাকুলির যখন 18 বছর পূর্ণ হবে তখনই আমাদের বাসর হবে বা আমরা একসাথে থাকবো। এই পর্যন্ত কাকুলির পরিবারে থাকবে, আমি আমার পরিবারে থাকবো। এখানে ইমাম সাহেব কিন্তু আমার দাদার জায়গার ভিতরে একটা ঘর বানাইছে, ওই জায়গাটা আমার বাবাই দেয়। ওই এরিয়াতে ইমাম সাহেব অনেক বড় করে ঘর বানায় এবং ঘর বানিয়ে উনি ওখানে ওনার মতো করে ওনার বউ নিয়ে, ওনার বাচ্চা নিয়ে উনি ওখানে থাকতেছে। যাই হোক, এমন করে সময়গুলো কাটতেছে, মানে কোনো প্রবলেম নাই, চারদিক থেকে সব কিছু মোটামুটি ঠিক আছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার হঠাৎ করে মনে হলো যে আমি পড়াশোনা করব। মানে জানি না এই ইচ্ছাটা আমার মনে কেন জাগলো ওই বয়সে, যে আমি পড়াশোনা করবো, আমার খুব পড়াশোনা করতে ইচ্ছে করতেছে। তো আমাদের দিকে কোনো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নাই যে কোথাও ভর্তি হওয়া যাবে, যে আমি প্রতি শুক্রবারে ক্লাস করব, ওরকম কোনো ব্যবস্থা ওই সময় নাই। তো পরে আবার যদি স্কুলে গিয়ে ভর্তি হই, এই বয়সে পাকনা বয়সে স্কুলে গিয়ে ভর্তি হব, সেটাও তো আসলে খুব একটা শোভন দেখায় না বা খুব একটা মানায় না। আর সত্যিকার অর্থে আমি কিন্তু কাকুলির সাথে কোনোভাবে অ্যাডজাস্ট কিন্তু হতে পারি না। ওর বয়স যতটুকু হয়েছে, প্রেম প্রীতি বা ভালোবাসা করার মতো বয়স কিন্তু হয়েছে, তারপরেও আমি কেন জানি ওর সাথে অ্যাডজাস্ট হতে পারি না, ওর দিকে তাকে কোনো কথা বলতে পারি না। কিন্তু ওকে আসলে কোনো অংশে আমার ভালো লাগে না, মানে কোনো অংশে আমি তার সাথে অ্যাডজাস্টমেন্টটা খুব ভালোভাবে করে নিতে পারতেছি না। সবসময় খুব একটা ভালো লাগা, মানে খারাপ লাগা কাজ করে। এরপরেও যেহেতু পরিবার থেকে বিয়ে দিছে, ও তো আমার পরিবারেরই মানুষ, আমি তো আর কোনো রকমের কোনো কিছু বলতে পারি না। এরকম করতে করতে আমার একটা বন্ধু আছে, নাম হচ্ছে সুমন। সুমনের বড় বোনের বিয়ে। তো সুমনের বড় বোনের বিয়ে, তো সুমন আমাকে ইনভাইট করছে যে তোরে দাওয়াত দিলাম আমার বড় বোনের। সুমনের সাথে আমার আবার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। সুমন কিন্তু তখন পড়াশোনা করতো, ও পড়াশোনা করতে আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক। হ্যাঁ, আমি কিন্তু আবার দেখতে অনেক সুন্দর ছিলাম, মানে আমাদের এলাকাতে যত ছেলে আছে তাদের মাঝে অনেক সুন্দর, মানে লম্বা লম্বা চুল রাখতাম, লুকিংটা অনেক ভালো ছিল। তো থাকার পরে আমি তখন কী করলাম, সুমনের বোনের বিয়েতে গেলাম। তো সুমনের বোনের বিয়েতে গেলাম, যাওয়ার পরে মানে মোটামুটি ওরা যখন আসার পরে আমরা যখন বউ নিয়ে যাই না, অনেক সময় খেয়াল করে দেখবেন যে ছেলের পক্ষ বিয়ে হবার পরে যখন বউ নিয়ে যায়, ওই বউয়ের সাথে হচ্ছে ছেলে পক্ষ থেকে, মানে মেয়ের পক্ষ থেকে 2-1 জন যায়, মানে ওই মেয়ের সাথে। পরে আমার বন্ধু সুমন আমারে বলতেছে যে মাহফুজ তুই যা মেয়ের লগে, আমার বোনের সাথে তুই যা। আমি বললাম যে দূর বেটা, যায় দাদিরা, সুন্দর সুন্দর মেয়েরা, আমি গিয়ে কী করবো? আমার বলে তুই চল, তাহলে আমিও যাবো। সুমন এটা বলে। আমি তখন বললাম তাহলে আরও কয়েকটা মেয়ে নিয়ে আনে। তো আমাদের গ্রাম থেকে আরও 3টা মেয়ে, আমি আর সুমন, আমরা 5 জন মিলে ওই বউয়ের সাথে গেলাম, বউয়ের বাড়িতে আড়াইয়া খাওয়ার জন্য আর কি। আমি জানি না আমাদের গ্রামের বাসায় আড়াইয়া বলে। তো আড়াইয়া খাওয়ার জন্য ওখানে গেলাম। তো রাতের বেলায়, তো গ্রামের বাড়িতে তো মানে রাতের বেলা অনেক মজা হয়, চাঁদের আলো ছিল। তো আমরা উঠানের মধ্যে সবাই মিলে বসছি, বৈশা অনেক গল্প গুজব করতেছি। তো সুমনেরই একটা ছিল, হচ্ছে বেআইন ছিল। বেআইন বলতে ওর মানে যে ওর যাই বোনকে বিয়ে দিছে, বোনের জামাইয়ের একটা ছোটো বোন ছিল, নাম ছিল সাদিয়া।
অ্যান্ড সাদিয়া মেয়েটা দেখতে এত যে সুন্দর বলার মতো না, যেমন সে সুন্দর তেমন তার গানের গলা, মানে ওই যখন গান গায় মানে পুরো পাগল হয়ে যাওয়ার মতো, এত মধুর কণ্ঠ। তো আমি তো গান শুনে পুরো পাগল হয়ে গেছি, মানে খুবই মধুর কণ্ঠ। আমার তো মেয়েটার অনেক ভালো লাগছে। ওই উঠানের মধ্যে গান গাইছে, এরপরে কবিতা আবৃত্তি করছে, বিভিন্ন ধরনের গল্প আমাদেরকে শোনাইছে, সব কিছু মিলে আমার কাছে অনেকটা ভালো লেগেছে মেয়েটারে। যদি আমি বিবাহিত, আমি তখন রাতের বেলায় সুমনের সাথে ঘুমাইলাম, তো বিয়ে বাড়িতে অনেক মানুষ, তো আমি তারপর সুমনের সাথে ঘুমাইলাম। ঘুমাই আমি সুমনকে বলতেছি, সুমন তোর হাত ধরে আজকে একটা জিনিস চাইবো, তুই কি আমারে দিবি? ও আমার বলে, দেবো না কেন, তুই আমার এত ঘনিষ্ঠ বন্ধু, তুই চাইলে তো আমার জীবনটাও দিতে পারি, কেন বন্ধু কী লাগবে তোর? আমি বললাম, সুমন আমি না তোর বেআইনরে পছন্দ করে ফেলছি। ওই বলে, ধর বেটা তোর না বউ আছে, তুই না বিয়ে করছস? আমি বলি, বউ আছে, বিয়ে করছি, সবই ঠিক আছে, কিন্তু বন্ধু আমার তো এই সাদিয়ার অনেক ভালো লাগছে। আর তুই তো জানোস আমারে আমার দাদি যেটা বিয়ে করে, যেটা বউ হইলো, এটা কানা মাইয়া, ওটার সাথে কি আমার যায়? ও বলে, কানা হোক আর ধলা হোক, ওইটা তো তোর বেটা চাস্তো ফুপাতো বোন। আমি বললাম, যাই হোক, আমার দাদির কারণে আমাদের পুরো বাড়িটা কত সুন্দর ছিল। বাড়ির মধ্যে এখন ইমাম সাহেবের জায়গা দিল, ইমাম সাহেব থাকতেছে এবং বিয়ে দিছে, বিয়ে করাইছে, মাইয়া হয়েছে কানা, ওই কানা মেয়েটার আমার বিয়ে করা লাগবে। তো এগুলা মানে আমি ওর সাথে দুষ্টামি, ও আমার সাথে দুষ্টামি করে। আমি বলি, দোস্ত প্লিজ তুই যেমনি পারছ আমার কামটা করে দে, বন্ধু হিসাবে তোর কাছে আমার একটা দাবি, আমি তোর কাছে জীবনে আর কোনোদিন কিচ্ছু চাইবো না, তুই আমার বন্ধু, তুই আমার এই কাজটা করে দে। এই বলে আমি তার হাত পা চাইপা ধরি। ও আমার বলারে, বেটা রাখ, আমার ব্যান্ডে তো আমার নিজেরও পছন্দ, আমি তোরা কেমনি দিয়ে দিই। আমি বললাম, দেখ সুমন বন্ধু, তুই আমার এই কাজটা করে দে, করে দে। আমার বলে, আমারও পছন্দ। যাক দুষ্টামি করে দুজনে করে ঘুমিয়ে যাই। তো সকালবেলা নাস্তা করতে ওঠার সময় নাস্তা করতেছি কইরা আমি যখন বের হইতেছি, তখন হঠাৎ করে ব্যাংকেগুলো আমার হাতে একটা কাগজ ধরাই দিছে, একটা কাগজ ধরাই দিছে চিঠির মতো। এটা দেওয়ার পর আমি তখন মুড করে এটা নিয়ে বাইরে চলে গেছি। বাইরে গিয়ে ওদের ওখানে নারিকেল বাগান আছে, নারিকেল বাগানের নিচে বইসা আমি তখন এটা খুললাম, দেখলাম এটা একটা চিঠি। এবার চিঠির মধ্যে দেখলাম যে বেআইন আমারে পুরা প্রপোজ করে বসছে, যে আমার আপনারা ভালো লাগে, আমি আপনার সাথে সম্পর্ক করতে চাই, আমি আপনার সাথে থাকতে চাই, প্রেম করতে চাই, মানে প্রেমের একটা চিঠি লিখে ফেলছে আমার জন্য। এবার আমি চিন্তা করতেছি, কিরে সুমনকে আমি আর বলবো কি? সুমন যেটা করার ওটা তো বেআইন আমার নিজেই করে ফেলছে, তা সুমনরে বলে তার কোনো লাভ নাই, সুমনে বলে কী হবে? আমি তখন চিঠিটা পাওয়ার পরে চিঠিটা হাতে নিয়ে মুচকি হাসতেছি, মানে আর সুমনটা আমি কিছু বলি না, আজকে তো আমরা চলে যাব। তো পরে আমি করলাম কি, আমার ব্যান্ডে বললাম যে লেনদেন তো করতে হবে, আমাদের ঘরে কিন্তু সময় মোবাইল আছে, আমার আব্বা আমার কাছে মোবাইল আছে, আমার কাছে নাই, ঘরের মধ্যে একটা ফোন আছে, আবার বেআইনের ঘরেও কিন্তু মোবাইল আছে, জানি না বেআইন ইউজ করে কিনা, ওই জানে কিনা। আমি তখন কী করলাম, আমাদের ঘরের মোবাইল নাম্বারটা বেআইনে লিখে দিয়া আমি তখন দুপুরবেলায় কী করলাম, আমাদের পক্ষে থেকে মানুষজন গেল, তাদেরকে খাওয়া দাওয়া করে বিকেলের মধ্যে আমি চলে আসলাম। বাড়িতে এসে দেখতেছি আমার ওই মোবাইলের ভিতরে অনেকগুলা কল। আমার আম্মা বলে, কি জানি একটা কল দে, আমি রিসিভ করলে কথা কয় না, আমার আম্মু বলে। পরে মোবাইল ফোন হাতে নিয়ে দেখলাম যে নাম্বার চিনি না, আমি কল ব্যাক করলাম, করার পরে রিসিভ করলো, দেখলাম যে হ্যালো বলার পর আমি জিজ্ঞেস করলাম, কি আপনি? পরে বলে, আপনি কে? আমি বললাম যে আমি মাহফুজ। পরে বলে, আমি সাদিয়া। আমি তখন বললাম যে আল্লাহ কি বলে সাদিয়া? তাই আমি বললাম যে সাদিয়া, এই মানে আমি তো আসলে আপনাদের ওখানেই ছিলাম। পরে বলে, কেমন মানুষ আপনি, আমাদের এখানে থাইকা আপনি আপনাদের বাড়ির নাম্বারটা দিলেন, এটা কোনো কথা হইলো? ফোন আপনার কাছে থাকবে না কেন? তো বিয়ে বাড়ি তো অনেক মানুষ, তো আর গ্রামের বাড়ি তো দেখা যায় যে ও চাইলেও কিন্তু আমার সাথে কথা বলতে পারে না, কথা বলতে আসলে অনেকে মাইন্ড করবে, সন্দেহ করবে যে কি কথা বলে, এই জন্য ও আমার ওই নাম্বারে কল দিয়েই যাচ্ছিলো। তো ফোনটা আমার কাছে ছিল। পরে আমি বললাম, সাদিয়া সমস্যা নেই, এখন আমি তোমার সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই। এরকম করে আমি সাদিয়ার সাথে কথা বলি, এবং কথা বলতে বলতে আমাদের মাঝে মোটামুটি একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়। মানে কে কাকে ভালোবাসি বলি ওইটুকুন জানি না, মানে আমি কি আগে বলি নাকি সাদিয়া আগে বলে, কিন্তু দুজনের মাঝে মোটামুটি অনেক গভীর একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। সম্পর্কটা এমনভাবে হয় যে আমি সাদিয়ারা ছাড়া আর কিচ্ছু বুঝি না, মানে সাদিয়ারা ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না, আমার মাথা পুরো আউলা জ্বালা হয়ে থাকে, অলওয়েজ আমার খালি মাথার মধ্যে সাদিয়াই ঘুরপাক খাইতে থাকে। এবং আমি ওই সময় কাকুলির সাথে তো খুব একটা কথা বলতামই না, ওরে দেখলে অতটুকু, কিন্তু পড়াশোনাও করতো না, ওর আব্বাওকে যতটুকু পড়াইতো ইসলামের বিষয়, কোরআন হাদিসের বিষয়, ওইগুলো নিয়েও পড়াশোনা করতো, এর বাইরেও কিন্তু পড়াশোনা করতো না, ওইসব নিয়েও পড়ে থাকতো। তো পরে আমি চিন্তা করতেছি যে আমি আর কাকুলির কোনো কিছু বুঝতে দিই না, আমি এভাবে সাদিয়ার সাথে আসি, সম্পর্কে আসি, এরকম করে সময়গুলো যাইতেছে। তো প্রায় 3 মাস পর্যন্ত সাদিয়ার সাথে আমার সম্পর্কটা চলে। 3 মাস পরে আমি তখন চিন্তা করলাম যে আমি সুমনকে ব্যাপারটা জানাবো। 3 মাস পর্যন্ত কিন্তু সুমন জানে না। আমি কিন্তু সাদিয়া যে স্কুলে পড়াশোনা করতো ওইখানে যাইতাম, গিয়ে ওর সাথে দেখা করে আসতাম, ওকে ফুল দিতাম, এটা দিতাম ওইটা দিতাম। তো আমি চিন্তা করলাম যে আমি সুমনের ব্যাপারটা জানাবো, যেহেতু ওর বেআইন, তো ব্যাপারটা তো আমার কাছে খারাপ লাগে যে আমি ওর বেআইনের সাথে প্রেম করি, ওরে বলি না, তাই না? ওই তো খারাপ মনে করতে পারে।
এই জন্য আমি ভাবলাম যে ব্যাপারটা সুমনরে বলে দিব। সুমনরে বললাম, সুমন যেহেতু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, ওর কাছে যদি আমি রিকোয়েস্ট করি ওই কিন্তু সাদিয়ার কিছু বলবে না। এই বিশ্বাসটুকুন তো আমার আছে, আমার এই বিশ্বাসটুকুন আছে। আসার থাকার পরে আমি একদিন সুমনরে আমাদের ওইখানে জারুল বন আছে, জারুল বনের দিকে নিয়ে গেছি। নিয়ে গিয়ে ওরা বললাম, সুমন দেখ, তুই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমাদের গ্রামে কিন্তু আমার অন্য কোনো বন্ধু নাই, আমি খুব বেশি পড়াশোনাও করি নাই, কারোর সাথে মিশিও না, তোর সাথেই চলি। তোরে আজকে আমি একটা জিনিস বলবো, তুই আমার কথাটা কিন্তু রাখা লাগবে। ও বলে, ক্যা, আমার বেয়ানির সাথে প্রেম করবে এটাই তো বলবি? আমি বললাম, না বন্ধু, এটা বলবো না, কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলবো, তুই আমার কথাটা রাখতে হবে। ও আমাকে বলা, আচ্ছা ঠিক আছে, যা রাখবো, আমি বলবো না। আমি বললাম, দোস্ত দেখ, তোর বেয়ানকে আমি খুব পছন্দ করি। ও আমার বলে, তা তো আমি জানি। আমি বললাম, এটা শোন, শুধু পছন্দ করি না, ভালোবাসি। ও বলে, হ্যাঁ সেটাও আমি জানি। আমি বললাম, তোর বেয়াইন আমার ভালোবাসে। এটা শুনে তখন হাসি দিল, বলে, কি কস, আমার বেয়াইন তোরে ভালোবাসে? আমি তখন বললাম, হ্যাঁ আমার ভালোবাসে। ও বলে, ধুর বেটা, ভাব লইতেছস? আমি বলি, না বন্ধু, ভাব না, সত্যি আমার ভালোবাসে। ওর সাথে আমার প্রেমের সম্পর্ক, এবং ও আমার অনেক বেশি বুঝে, আমিও তার অনেক বেশি বুঝি। আজকে কয়েক মাসের মতো আমরা রিলেশনে আছে। ওই আমার কথা শুনে আমার দিকে তাকে আছে। পরে আমি বললাম, তোরে প্রমাণ দিতে আসি। এই বলে আমি তখন আমার মোবাইল দিয়ে বেআইনরে কল দিই, মানে সাদিয়ারে কল দিই। কল দিয়ে সাদিয়ার সাথে কথাবার্তা বলি। এখন কথাবার্তা বলতে বলতে এগুলো সব আমি ওরে শোনাই। ওইতে পরে মাঠের মধ্যে বসে যায়, বসে গিয়ে বলে, আরে কস কি, তুই এটা করলি কি, কেমনে? আমার বেআইনের পিছনে পুরো আমাদের ওই ওই এলাকার যত পোলাপাইন করে, আমি নিজেও পর্যন্ত বেআইনের পিছনে ঘুরলাম, বেআইন আমার পাত্তা দিল না। আরে তোর সাথে কেমনি প্রেম করলো? আমি বলি, দেখ, তোর বেআইন আমার খুব ভালোবাসে, আমি তারা ভালোবাসি, যে কারণে তোর এখানে ডাইক আনছে। এখন এই কথাটা বলি, বন্ধু, কোনো দিন আমার ওই পারিবারিক ব্যাপারটা তুই তোর বেআইনের কাছে বলিস না যে আমি কাকুলির বিয়ে করছি। দেখ, কাকুলির সাথে আমি কখনো থাকবো না, এবং কাকুলির সাথে আমি কখনো সংসারও করবো না। আগে পরে আমি কাকুলির ছাইড়িয়ে দিব, আগে পরে কাকুলির ছাড়িয়ে দিব, আমি কাকুলির সাথে থাকবো না। তো তুই বন্ধু প্লিজ, তোর কাছে একটাই অনুরোধ, তুই কাকুলির এই ব্যাপারটা বলিস না, বা আমাদের পরিবারে কাউকে জানাইস না। ও আমার বলে, দূর, আমি জানাবো কেন, তুই বিয়ে করবি, তোর ব্যাপার, তুই সংসার করবি, না আমার জানানোর কিছু নাই। আমি তোর পরিবারকে এটা জানাই, আমার লাভটা কী হবে? আমি কাউকে বলবো না, আমার কোনো সমস্যা নাই, তুই কাকুলির নিয়ে প্রেম কর, বিয়ে কর, তো মানে সাদিয়ারে প্রেম কর, বিয়ে কর, তো যা খুশি তুই তাই কর, আমি কিছু বলবো না। আমি তখন বললাম, বন্ধু, তোর কাছে আমি সত্যি অনেক ঋণী হয়ে গেলাম রে, তোর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, থ্যাংক ইউ সো মাচ। এরকম করে আমি চুমা টুমা দিলাম, দিয়া এবার আমি সাদিয়ার সাথে গোটায় প্রেম করতেছি। মানে প্রেম যে প্রেম, এমন প্রেম, সাদিয়ার আমি এক মুহূর্ত না দেখলে বাঁচি না, সাদিয়া আমার না দেখলে বাঁচে না। আর এদিক দিয়ে বউ হিসাবে কিন্তু কাকুলি আছে। এইভাবে প্রায় সাদিয়ার সাথে আমি 3 বছর পর্যন্ত রিলেশন করি, এবং আমাদের রিলেশন এতটাই গভীর হয়ে যায় যে সাদিয়া আমার ছাড়া কিছু বুঝে না, আমিও তারা ছাড়া কিছু বুঝি না। কাকুলি তখন মোটামুটি অনেক অংশে বড় হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে বলতে এখন মানে কাকুলির বয়সও প্রায় 15 থেকে 16-র কাছাকাছি। তো ওই সময় আমার দাদি আবার অসুস্থ হয়ে গেছে, আর কি মানে অনেকটাই অসুস্থ। দাদাভাই কিন্তু এর মাঝে মারা গেছে, দাদি আছে। দাদি এখন বারবার হুজুরে বলতেছে যে একটা কাজ করেন, ওদেরকে একসাথে করে দেন, ওদেরকে একসাথে করে দেন, এক ঘরে থাকা দেন। হুজুর বলে, আমার মেয়ের বয়স তো এখনও পরিপূর্ণ হয় নাই, এখন এটা কিভাবে কি করব। কিন্তু দাদির কথাই একটা যে না, আমার নাতির মতিগতি আমার কাছে ভালো লাগে না, নাতির কথাবার্তা আমার কাছে ভালো লাগে না, আপনি কি করেন, আমি বাইরে থাকা অবস্থায় তাদের বাসরটা করে ফেলেন, তাদেরকে একসাথে করে দেন, বা আমি মরে গেলে মনে হয় না তারা একসাথে হতে পারবে। মানে আমার এত বেশি রাগ লাগে, আমি মনে মনে খালি বলি, আরে শালার বুড়ি মরে না কেন, বুড়ি যদি মরে যেত তাহলে তো আমি সব কিছু থেকে বাঁচতে পারতাম। এই বুড়ির কারণে আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহ এই বুড়ির নিঃশ্বাসটা কেন নিয়ে যান, এই বুড়িটা কেন মরে না, খালি আল্লাহর কাছে দোয়া করতাম এই বুড়িটা মরে গেলে তো আমি বাইচা যাই, এই বুড়ির কারণে তো আমি বাঁচতে পারতেছি না। বুড়ি তো আমার জীবনটাকে পুরো ফালা ফালা করে দিতেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না ভাই, সারাটা কোন খালি মাথার মধ্যে পাগলের মতো ঘুরতেছি, কি করা যায়। দেখলাম যে না, দাদির মুখে দিয়ে যেটা বলবে এটা দাদি পালন করে ছাড়বার, এছাড়া দাদির কলিজায় ঠান্ডা হয় না। দাদি হঠাৎ করে কী করলো, অনশন করে দিল। অনশন মানে উনি খাওয়া দাওয়া করবে না, খাওয়া দাওয়া করে না, পানিও খায় না, কিচ্ছু খায় না। ওনার কথাই একটা যে আগে আমার কাকুলির সাথে বাসর হবে, বাসর ঘরের পরে উনি খাওয়া দাওয়া করবে, এর আগে খাওয়া দাওয়া করবে না। আমার মা গিয়ে বোঝায়, আমার বাবা গিয়ে বোঝায়, হুজুরে বোঝায়, আমার পুপি গিয়ে বোঝায় যে দেখেন ওরা তো বিয়ে হয়েই গেছে, বিয়ে তো আমরা দিয়েই দিছি, এখন শুধু উঠেই দিবে, এটা তো কোনো সমস্যা নাই, আরে খাওয়া দাওয়া করেন না, আপনি খাওয়া দাওয়া করেন। খুবভাবে আমার দাদিরে বোঝায়, দাদির কথা একটা যে আমি খাবো না, আমি খাবোই না, কেউ দাদিরে বুঝে আনতে পারে না। যতভাবে দাদিকে বোঝায়, দাদির কথা একটা আমি খাবো না, এবং তাদের মাঝে একটা কিছু না হলে আমি খাবো না। এবার শেষ পর্যন্ত আমার বাবা বাধ্য হয়ে কী করলো, ওই কাকুলির সাথে আমার বাসরের ব্যবস্থা করলো। এই ব্যাপারগুলো কিন্তু সুমন জানতো। আমি সুমনকে বললাম যে সুমন, আমি কী করবো, তুই আমারে বল। আবার কাকুলি যখন কল দিত, মানে সাদিয়া যখন কল দিত, আমি সুমনের সাথে কথা বলাইতাম। মানে সুমন কিন্তু আমার খুবই ঘনিষ্ঠ একটা বন্ধু ছিল। আসলে সত্যিকার তো বলতে গেলে এমন বন্ধু পৃথিবীতে হয় না আজকাল।
এত ভালো বন্ধু ছিল, ও আমাকে খুব বুঝতো। ও সাদিয়াকে ম্যানেজ করতো যে রাগ করো না, এরকম একটা পারিবারিক প্রবলেম আছে, তোমার সাথে কথা বলবে, বেআইন রাগ করো না, ওইরকম করে ও সাদিয়ারে বুঝাইতো। যেমনি যেমনি পারতো এমনি এমনি সাদিয়ারে বুঝাইতো। সাদিয়া ওর বুঝ মানতো, যেহেতু বেআই হয় না, ওর বুঝ মানতো। আর এদিক দিয়ে তো আমি কাকুলিরে নিয়ে এরকম টেনশনে আছি। এবার ঠিকই তারা বাসরের আয়োজন করে ফেললো। এক রাতে ওর কাকুলির সাথে আমার বাসর হবে। তা আমি খুব কান্না করতেছি সুমনের সাথে, সুন্দরা যে সুমন, আমি তো কাকুলিরে ভালোবাসি না, আমি তো ভালোবাসি হচ্ছে সাদিয়ারে। আর আমি কী করবো, আমি তো আমার পরিবারের মুখের উপরে কখনো কথা বলতে পারবো না। আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করছি, আমার কোনো অবস্থা আমার বাপের উপরে, আমার মায়ের উপরে, বিশেষ করে আমার দাদির উপরে আমি কথা বলতে পারবো না রে। ও আমারে বলে, বেটা সাদিয়া কি দেখে আছে, তুই তো আগেই বিয়ে করছিস, ওইটা কি আর সাদিয়া জানে? সব বাদ দে, তুই যা বাসরঘর কর, বাসরঘর করলেই আর কি হইব, ওই কানা মায়ের সাথে কি তুই থাকবি নাকি, যা, ওটা কোনো ব্যাপার না। ওই আমারে বুঝায়, আমি ওর বুঝ মতো করলাম কি, আমি ঠিকই কাকুলির সাথে বাসর ঘর কমপ্লিট করলাম। বাসর হইল এবং আমাদের মাঝে সব রকম সম্পর্কগুলো হইল। হওয়ার পরে সকালে ঘুম থেকে আমার মন অনেক খারাপ, আরে অন্ধ একটা মেয়ের সাথে কীভাবে সম্পর্ক করা যায়, তো মন অনেক খারাপ। মা আমারে বুঝায়, আবার আম্মাও আবার ওদের সবার পক্ষে চলে যায়। আম্মা আমার বলে, বাবা দেখ, জন্ম মৃত্যু বিয়ে তিনটাই আল্লাহর হাতে। দুনিয়াতে জন্মানোর আগে আল্লাহ হচ্ছে ধার্য করে রাখে বিয়ের দিন, বিয়ে কার সাথে তোর বিয়ে হবে এটা জোড়া লাগাই দিয়ে রাখে আল্লাহর তরফ থেকে। এই মেয়েটার সাথে তোর জোড়া ছিল, তুই বুঝ বাবা না, ভালো সংসার কর। মানে মা পুরোই চেঞ্জ হয়ে যায়। আগে যেরকম বলতে যায় কাকুলির সাথে আমাকে থাকতে দিবে না, বা কাকুলির সাথে আমাকে সংসার হইতে দিবে না, এগুলো করতো। কিন্তু মা এখন দেখি যে ওইটার মধ্যেও নেয়। মা তখন পরিপূর্ণভাবে রাজি যে ঠিক আছে কাকুলির সাথে আমি থাকবো। তো এখন আর কী করা, আম্মা যেহেতু রাজি হয়ে গেল, আম্মুর কথাও মানলাম। মানার পরে এই কাকুলির সাথে আমার সংসার চলতেছে, কাকুলির সাথে সংসার চলতেছে, আমি সংসার করতেছি, আমাদের ঘরে আছে ওই টুকিটাকে অন্ধ যতটুকু পারে অতটুকু লাঠি টোটা দিয়ে কাজ টাজ করে থাকতেছে। আর সাদিয়ার সাথে আমার প্রেম ভালোবাসার সম্পর্ক চলতেছে, গভীরভাবে প্রেমে মগ্ন, মানে গভীরভাবে। আমি সাদিয়ার ছাড়া কিচ্ছু বুঝি না, আমার সারা দুনিয়া একদিকে, সাদিয়া একদিকে। 1 মিনিট সাদিয়ার সাথে কথা বলতে না পারলে আমার মনে হয় আমি মরে যাবো, মানে আমার নিঃশ্বাস টিশ্বাস আটকায় যাবে, এমন অবস্থা হয়ে যায়। মানে নিজেকে নিজে মনে হয় ধরে রাখতে পারি না, এরকমভাবে কান্নাকাটি করে সাদিয়ার জন্য পাগলামি করি। যাই হোক, আল্লাহর কাছে তক্কা যে আল্লাহ হয়তো একটা সময় ঠিক করে দেবে সব কিছুর জন্য। সময়গুলো এভাবে কাটতে কাটতে এইভাবে হঠাৎ করে, মানে বিপদের উপর দিয়ে বিপদ আর কি, আমি কাকুলির সাথে বাসর হওয়ার কয়েকদিন পরেই হঠাৎ করে নিউজ আসলো যে সাদিয়ার বিয়ে হয়ে যাবে। সাদিয়া আমার ফোন দিয়ে কান্নাকাটি করতেছে যে আমার আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলছে, আমাকে বিয়ে দিয়ে দিবে, এখন তুমি তোমার পরিবারের লোকজন আমাদের বাসায় পাঠাও। আমি তো ভাই তখন টেনশনে পড়েছি, পরিবারের লোক আমি কীভাবে পাঠাবো, আমি তো বিবাহিত, আমি তো বিয়ে করছি, আমার তো বউ আছে, কেন আমি আমার পরিবারের লোক কেমনে পাঠাবো? সাদিয়া তখন হোস্টেলে থেকে পড়াশোনা করতো, ও হোস্টেলে থাকতো, হোস্টেলে থেকে পড়তো। পরে আমি চিন্তা করতেছি, সাদিয়া কিন্তু আবার আমাদের রিলেশনের ব্যাপারটা কাউরে জানায় না, এবং আমার যে বন্ধু আছে সুমনের বোনেরাও জানায় না, ও সবার কাছে লুকায় রাখছে ব্যাপারটা। তেন আমি চিন্তা করতেছি যে কী করা যায় এখন, মানে কি করতে পারি, মাথার মধ্যে কিছুই আসতেছে না। ও খুব কান্নাকাটি করতেছে যে ওই ছেলে নাকি অনেক বড় লোক, এবং ছেলের মানে অনেক বাড়ি গাড়ি আছে ঢাকা শহরে, আর ছেলে দেখতে শুনতে অনেক সুন্দর। সাদিয়া কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, কাকুরের চেয়েও বেশি সুন্দর ছিল সাদিয়া। তাহলে আমি করবোটা কি? ও আমার বারবার বলে যে তুমি তোমার আব্বাকে আমাদের বাসায় পাঠাও, পাঠিয়ে বিয়ের প্রস্তাব দাও, সমস্যাকে। আমি কান্নাকাটি করে আব্বারে বুঝামো, আব্বারে বুঝাই শোনে আমি এখানে তোমার বিয়ে করবো, ওরকম করে সাদিয়া আমারে বলে। আমি তখন সুমনকে বলছি, সুমন আমি কী করবো বন্ধু, তুই তো সব কিছুই জানাস, তোর কাছে তো আমি কোনো কিছু লুকাই নাই, বন্ধু আমি কী করবো তুই আমারে বল। ও আমার বলে, এমন যে একটা বিপদে পড়ছস, না আমার কাছে তো কোনো রাস্তা খোলা নাই। আমি যে তুই পরিবার থেকে লোক পাঠাবে কীভাবে, পরিবার থেকে লোক পাঠাইলে কি আর এটা হবে? আমি বললাম হবে তো দূরের কথা, আমার পরিবার থেকে যাবে কেউ ওইখানে? তুই বুঝোস না আমার বউ আছে, আমার পরিবার থেকে লোকজন যাবে কীভাবে? আর যদি শোনে যে আমি কোনো প্রেম ভালোবাসার মধ্যে আছি, তাহলে তো তারা আরও ঝামেলা করবে, আরও সমস্যা করবে। সুমন তখন আমার বলে, আমি কী করতে পারি এখন, কি করা যায়, রাস্তা তো কোনোটাই খোলা নাই। মানে রাতের বেলায় একটা ফোঁটা চোখের পাতা এক করতে পারতেছি না, কলিজার মধ্যে বারবার টুকটুক করে ব্যথা করতেছে। আল্লাহ, এখন আমি করবোটা কি, মানে কোন দিকে যাব, কোন পথে যাব নিজেই বুঝতে পারতেছি না। যে ওরে এতটাই ভালোবেসে ফেলছি, মানে ওরে যে কখনো ছেড়ে দিব ওইটাও পারবো না, বা কোনো অঙ্গে আমি কিছুই করতে পারবো না। আর কাকুলির সাথে তো আমি শুধু দাদির মুখের দিকে তাকিয়ে কাকুলির সাথে আসি, এবং ওইখানে কোনো কিছু বলাও যাবে না, কারণ দাদি অনেক অসুস্থ, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আল্লাহ না করুক যদি দাদি কোনোভাবে মারা যায়, তাহলে এটার দোষটা তখন আমার উপরে চলে আসবে যে আমার কারণে আমার দাদি মারা গেছে, এরকম হয়ে যাবে। এখন আমি করবোটা কি? কাকারাও তখন সবাই স্ট্রংলি পড়ে আছে। আমি তখন বললাম যে সুমন, আমি তো মনে হয় বাঁচবো না রে, আমি আত্মহত্যা করবো। একবার আমি সুমনের সামনে মানে ফাঁসি দেওয়ার জন্য রশি নিয়ে টানাটানি করতেছি, আমি ফাঁসি দেবো, আমি মরে যাবো, আমি বাঁচবো না, এরকম করে কান্নাকাটি করে। তো সুমন আমার বুঝায়, বন্ধু কান্দিস না, কান্নাকাটি করে কী হবে, কান্নাকাটি করে তো তুই আর এই মেয়েরা পাবি না, কান্নাকাটি করিস না, তারা কী হয় ওইটি চিন্তা ভাবনা করে।
বিকেলবেলা সুমন আমার জারুল বোন ওইদিকে ডেকে নিয়ে বলতেছে যে দোস্ত মাহফুজ তুই তোরে ভালোবাসস কাকুলের এই ইয়ারে কী কয় সাদিয়ারে বাসস না? আমি বললাম হ্যাঁ ভালোবাসি। তো সাদিয়া তোরে ভালোবাসে না? আমি বলে অবশ্যই বাসে। সাদিয়া আমার ভালোবাসে না মানে সাদিয়া আমার পাগলের মতো ভালোবাসে। ও বলে যদি সাদিয়াও তোরে ভালোবাসে তুইও সাদিয়ারে ভালোবাসস তাহলে পরিবারের জানানো শোনানোর দরকার কি? তুই সাদিয়ারে বিয়ে করে ফেল। এই কথা আমাকে সুমন বলতেছে। আমি তখন বললাম যে কীভাবে বিয়ে করব, আমি তো তোর কথাবার্তা কিছু বুঝতেছি না। ও আমারে বলতেছে আরে বোকা, সাদিয়া তো হোস্টেলে থাকে না, তো হোস্টেল থেকে ওরা ভাগাই নিয়ে আয়, ভাগাই নিয়ে আয় না বিয়ে করে রাখা দে, ওইখানে রাখা দে। তাই আমি বললাম ওইখানে পরে বলে তুই এইভাবে করে আস্তে আস্তে করে একটা চাকরি বাকরির ব্যবস্থা কর, একটা ভালো চাকরি বাকরি হইলে তুই সাদিয়ারে নিয়ে পালাইয়া চলে যা। তাই আমি বললাম যে আমি যখন সাদিয়ারে বিয়ে করে হোস্টেলে রাখবো তো সাদিয়ার বাবা মা সাদিয়াকে বিয়ে দিয়ে দেবে না? ও তখন আমাকে বলে এটাও তো ঠিক। তো এরপর আমার বলে একটা কাজ করি, আমার কাছে কিছু টাকা আছে। ও নিজেই বলে কীরকম? ও বলে প্রায় 20-30 হাজার টাকার মতো হবে, আমি সব মিলে তোর 40,000 টাকা মিলিয়ে দিতে পারবো। আমি বলি তারপর? ও বলে 40,000 টাকা তোরে মিলিয়ে দিব, ওই 40,000 টাকা নিয়ে তুই চলে যা। আমাকে এটা বলতেছে। আমার ওই সময় কিন্তু আরেকটা বার কাকুলি কিন্তু এবার আস্তে আস্তে অনেক ভালো দেখতেছে, মানে আমার বিয়ে শাদী হওয়ার পরে কাকুলি কিন্তু অনেক ভালো দেখে। আগে যে একটা প্রবলেম ছিল একদম দেখতে কিন্তু অনেক দেখে। আমি ওরা হাতের সামনে নিয়ে বলতাম কয়টা আঙ্গুল, 2টা আঙ্গুল, মোবাইলের ডিসপ্লেতে দেখাইতাম, ও সব দেখতো, মানে পুরোপুরিভাবে দেখতে পায়। চোখের কাছে আনলে দেখে, একটু দূরে নিলে হয়তো দেখে না, চোখের কাছে আনলে ক্লিয়ার দেখতে পায়। ও একদম ভালো হয়ে যাচ্ছে আর কি, দিনে দিনে ভালো হয়েছে। ওর বাবা কী কী জানি পয়রা ওর চোখে ফু দেয়, তারপরে মন্ত্র কী কী পরে, এগুলো দেখে ও আস্তে আস্তে মানে পরিপূর্ণ প্রায় ও 70% মতো কিন্তু ওই সময় চোখে দেখতো কাকুলি। এবার সুমন আমার বলে যে এই টাকাগুলো আমি তোরে দিব, তুই টাকাগুলো নিয়ে আমার ব্যান্ডেলে পালাইয়া যা। বললাম কই যাও? বলে ঢাকার দিকে চলে যা, ঢাকা কোথাও গিয়া তুই কিছু একটা কর, আর ঢাকায় আমার পরিচিত জায়গা আছে তোর আমি ওখানে পাঠাই দিই, তুই এই ব্যাপারটা সাদিয়ারা ফোন করে জানা। পরে আমি বললাম সাদিয়া কি রাজি হইব? ও বলে রাজি হইব না কেন, রাজি হইব, তুই ফোন কর। পরে ওই দিন বিকেলে আমি সাদিয়ারে কল দিলাম, কল দিয়ে বলছি সাদিয়া তোমার আব্বা আম্মা কী বলো? ও বলে বিয়ে ঠিক, আমার কাছে অন্য কোনো রাস্তা খোলা নেই, আমি আত্মহত্যা করব। আমি তখন বললাম শোনো, আমার পরিবার থেকে এখন আমাকে বিয়ে করাবে না। তো সাদিয়া তো আমার পরিবার সম্বন্ধে জানে না। আমাকে বলে কেন? আমি বললাম যে দেবে না, কারণ হচ্ছে আমার বাবার এখনও আমাকে বিয়ে করানোর প্রিপারেশন বাবা নেয় নাই। তো আমাকে বলে এটা কোন ধরনের কথা? আমি বললাম যে হ্যাঁ, একটা ছেলে চাইলেই বিয়ে করতে পারে না, কিন্তু একটা মেয়ে চাইলেই বিয়ে হয়ে যায়। আমি তো আমার পক্ষে আমার পরিবার আমাকে এখন বিয়ে করবে না। ও আমাকে বলে আমার পরিবারের পক্ষে, আমার পরিবার তো আমাকে এখন আর রাখবেই না, আমি এখন কী করব? কান্নাকাটি করতেছে। আমি বলি শোনো, তুমিও তো আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তাহলে পরিবার রাজি হবে কি হবে না, জানবে কি জানবে না, ওইটা তো দরকার নাই, চলো আমরা পালায়া যাই, চলো আমরা পালায় যাই, আমরা পালায় গিয়ে বিয়ে করি। ও আমারে বলে কি বলো, পালায় কোথায় যাব? আমি বললাম যে আমি ঢাকায় কথা বলছিলাম, ঢাকায় একটা জায়গা আছে আমার বন্ধুর বাড়ি, ওইখানে চলে যাব, ওইখানে গিয়ে বিয়ে শাদী করবো, একেবারে বাচ্চা কাচ্চা হইলে বাড়ি ফিরবো, এটাকে আর ফিরবো না, বাচ্চা কাচ্চা হইলে বেবি টেবি হইলে এরপরে বাড়ি আসবো। তো তখন হাসাহাসি করতেছে, বলে কি বল, এটা কি সম্ভব? আমি বললাম হ্যাঁ সম্ভব, এছাড়া আমার কাছে অন্য কোনো রাস্তা খোলা নেই, তুমি এখন কি বলো? ও আমাকে বলে হ্যাঁ আমি যেতে রাজি আছি, আমার তো কোনো সমস্যা নাই, তো তুমি কবে নিয়ে যাবা? আমি বলি যে ও আমাকে বলে তুমি আমাকে আবার একটা কথা বলো, তুমি কি নেশা করো নাকি? এটা আমাকে জিজ্ঞেস করে হঠাৎ করে। এতদিন পর্যন্ত কিন্তু কোনোদিন আমাকে এই কথাটা জিজ্ঞেস করে নাই। সাদিয়া কখনোই জিজ্ঞেস করেন এই কথাটা যে তুমি নেশা করো কিনা। আমি কিন্তু আসলে সুমনের সাথে মাঝে মাঝে একটু একটু খাইতাম, সুমন কিন্তু এগুলো পছন্দ করে, তো সুমনের সাথে আমি একটু একটু খাইতাম। তো সাদিয়া আমাকে হঠাৎ করে যে আমার মনে হচ্ছে সুমন মনে বলে দিছে, আমি সুমনে বলি তুই কি বলছো? বলে না 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 আমি বলবো কেন, আমি বলিনি। পরে আমি তুমি কবে আসবো? বলে তাহলে আমি কালকেই চলে আসি, ওরকম করে। আমি বললাম ঠিক আছে কালকে চলে আসো, তাহলে কালকেই আসো, ওরকম কথাবার্তা ফাইনাল হলো। ফাইনাল হওয়ার পরে কালকেও চলে আসবে, মানে আমি ওকে 2টার দিকে আনতে যাব। ওই বিকালবেলা কল দিলাম, ওই রাতটা কাটলো, রাত্রে সকালবেলা 10টা-11টার দিকে সুমন টাকা নিয়ে আসবে, আমি ওর কাছ থেকে টাকা নেব, ওই টাকা নিয়ে ওরে নিয়ে ঢাকায় চলে যাব, সাদিয়ারে নিয়ে, ওরকম কন্ট্রাক্ট। 11টা বাজে গেছে, 12টা বাজে, সুমনরে কল দিয়ে ফোনও ধরে না। 1টার দিকে আমার বাড়িতে গেছি, কি ওই দিন সাদিয়া রেডি হয়ে বসে আছে, বারবার কল দিয়েছি তুমি আসতেছো না কেন? সাদিয়া তো আর জানে না যে আমি সুমনের কাছ থেকে টাকা নিয়ে আসবো। আমার বারবার কল দেয়, কী হইলো মাহফুজ তুমি আসো? বললাম আসবো। পরে ওর বাড়ির দিকে যাই, কি ও আসে না কেন, না আসে দিকে বাড়ির দিকে যাই। বাড়িতে গেলে পরে দেখি যে ও মানে ওর আম্মার সাথে ঝগড়া করতেছে, কি একটা ব্যাপার নিয়ে জানি। পরে আমি ডাক দিলাম যে সুমন রে, ও তখন আসে। আসার পরে আমি বললাম কী রে সুমন, তুই আমার টাকা দিবি, আমি সাদিয়ারে আনতে যাবো, এখন তুই আমার টাকাও দেস না, তুই আসছ না। ও বলে আরে বেটা ঘটনা ঘটছে, তুই পুকুর পাড়ে গিয়ে দাঁড়া, আমি আসতেছি। আমি বললাম ঠিক আছে। পরে আমি পুকুর পাড়ে গিয়ে দাঁড়াইছে, ও আসতে এসে মন খুব খারাপ, মুখ কালো করেছে। বললাম কিরে? পরে বলে বেটা আমি ডয়ারে টাকা রাখছিলাম, আম্মা আমার টাকা নিয়ে গেছে কা। আমি বললাম কী কস?
বলে আমি ডয়ারে টাকা রাখছিলাম, আম্মু তো আমার টাকা নিয়ে গেছে, এখন আমি কী করব। এদিক দিয়ে সাদিয়া ব্যাগ টেগুলো রেডিও ওখানে দাঁড়ায় আছে না, আমার হাতেও তো টাকা নাই। আমি তখন বললাম যে তাহলে কী করবো এখন, হ্যাঁ কোনো রাস্তা খোলা পাচ্ছি না, কারণ সাদিয়া ওখানে রেডি হয়ে দাঁড়ায় আছে, সাদিয়া ফোনের উপর ফোন করতেছে, তাহলে আমি করবোটা কি। ওই আমার তখন হঠাৎ করে বলে যে একটা কাজ কর বন্ধু, ঢাকা যাওয়ার দরকার কি, গাজীর বেটার ওই বাড়িতে যাই, মানে গাজী বাড়ি বলতে একটা বাড়ি আছে, ওই বাড়ির লোকজন তারা সবাই বিদেশে থাকে আর কি, তো বাড়িটা পুরো খালি থাকে। ওই বাড়িতে একজন দারোয়ান আছে, দারোয়ানের বাড়ি পাহারা দেয়। ওই আমারে বলে যে দারোয়ানে করে টাকা দিয়া ওই বাড়ির মধ্যে তুই থেকে যা, ওই বাড়ির মধ্যে তো কেউ যায় না, ওইখানে তুই কয়েকদিন পলাইয়া থাক, এরপরে তুই আস্তে টাকা পয়সা আমি এর মাঝে কিছু জোগাড় করবো, জোগাড় করলে তুই ঢাকাতে চলে যাবে। মানে আমার পুরোপুরি আমি ডিপেন্ড সুমনের উপরে, যে সুমন আমাকে সব কিছু করবে। তা আমি তখন বললাম যে তাহলে এটা খারাপ হয় না, ওইটা তো ভালোই হয়, তাহলে তুই দারোয়ানের সাথে কথা বল। ওই তো তখন দারোয়ানরে কল দিস আমার সামনে, কল দিয়া বলে আপনার সাথে দেখা করবো। আমি সহ যাই, দারোয়ান সহ যায়। যাওয়ার পরে দারোয়ান তখন রাজি হয় না, বলে যে না, এটা আরেকজনের বাড়ি, ওই লোকে যে কোনো সময় চলে আসতে পারে, আসার পর যদি দেখে যে আমি ভাড়া দিয়েছি আমার চাকরি থাকবে না। সুমন তখন কী করে 2000 টাকা বাইর করে না হাতে দেয়, যে 2000 টাকা আপনি নিয়ে যান, এই টাকাটা আপনি রাখেন, ওই ঘরে শুধু আমার বন্ধু মাহফুজ থাকবে আর ওর বউ সাদিয়া থাকবে, আর কেউ থাকবে না, আপনি টাকাটা রাখেন, লাগলে আপনার আরও টাকা দিব। তো টাকা দেওয়ার পরে দারোয়ান বেটা তখন একটু নরম হয়, বলে আচ্ছা ঠিক আছে, টাকাটা পাওয়ার পর অনেক অংশ নরম হয়ে যায়। তারপর সুমন আমার বলে যে দোস্ত তাই তুই আবার ওরে আন। তাই আমি বললাম যে ঠিক আছে। ওই আমি সুমনের কাছ থেকে আরও 1000 টাকা নিয়েছি, 1000 টাকা নিয়ে সাদিয়ারে নিয়ে আমি বলতেছি চলো। সিঞ্জের মধ্যে উঠে আমি ওই বাড়ির দিকে যাচ্ছি। তো সাদিয়া আমার বলে তুমি আমার ওইদিকে কই লিয়ে যাও, তুমি না বলছো ঢাকায় যাবা, বাস স্ট্যান্ড যাবা না। আমি বললাম না বাস স্ট্যান্ড যাবো না, একটু ঝামেলা হয়েছে, ঢাকায় আমি যেখানে যাইতাম, যে বাসায় যাইতাম ওই বাসাটা পাইনি, তো ওই বাসায় একটু ঝামেলা হয়েছে, যার জন্য আমি তোমাকে নিয়ে আমাদের এলাকাতেই থাকবো, এলাকাতে এক জায়গায় বাসা চাইছি। তো আমার বলতেছে যেটা কোনো কথা হইলো, এলাকায় বাসা চাইছো, কোন জায়গায় চাইছো, তুমি চিনো না জানো না। আমি বললাম আমি চিনি জানি, সব আমার আছে, তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে আসো। এই বইলা আমি তখন সাদিয়ারে ওই বাড়িতে নিয়ে যাই। ওই বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওইখানে সুমন তো আছেই, সব কিছু জানে, সুমন আছে। থাকার পর আমি যখন দেখে নিয়ে যাই তখন সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাইলে পরে সুমন তখন বলতেছে যে কাজে নিয়ে আসি, বিয়েটা করে ফেল, আমাকে এটা বলতেছে। আমি তখন বললাম যে কাজে নিয়ে আসবো, তো ঠিক আছে কাজে নিয়ে আসি। ওই কাজে আনতে গেছে সুমন, আরেকজনকে নিয়ে কাজে আনতে গেছে। ওই সময় আমি আর সাদি হচ্ছে বাড়ির সামনে বসে আছি। কাজে নিয়ে আসার পরে কাজই পাই নাই। আর কী করছে, কোত্থেকে একটা হুজুরে ধরে নিয়ে আসছে, মানে হুজুর আর কি, মানে একটা হুজুরের মতো ওরে নিয়ে আসছে। ওই হুজুরে আমি চিনি, ওই বিয়ে টিয়া পড়ায় কিন্তু ওরকম না, এমনি মৌখিক বিয়া পড়ায়। তেমন কি ধরে নিয়ে আসবে, বলে কাজিরে পাই নাই বেটা, আর তুই তো বুঝোস চুরির বিয়া, কাজিরে কীভাবে আনা যাবে, কাজে তো আসবে না। তেমন বলে কারে আনলে, বলে এটা আমাদের মসজিদের হুজুর পরিচিত আছে, ওই তোরে জাস্ট বিয়েটা পড়াই দিবে, কাবিন পরে করিস, আগে বিয়েটা করে বাসর করে ফেল। এই কথাটা সুমন আমার বলতেছে যে কাবিন করার দরকার নাই, কাবিন পরে আগে বিয়েটা কর, বিয়েটা করে বাসরটা কর। তা বললাম ঠিক আছে। তাইলে ওই কী করলো, হুজুর কী করলো, ইয়েকে আমাকে আর সাদিয়াকে পাশাপাশি রেখে বিয়েটা পড়াই দিল। বিয়ের কাজটা কমপ্লিট হলো। এখন বিয়ের কাজ কমপ্লিট হইলো, ওই সময় আমার মোবাইলে বারবার কল দিতেছে আমার পুপু, মানে পুপি আমাকে কল দিতেছে, কাকুলির আম্মা, আমার শাশুড়ি কল দিতেছে। আমি তখন কলটা রিসিভ করছি, বারবার কল দিতেছে। এটা বিয়ে হওয়ার পরে কাকুলি তখন ঘরের মধ্যে ঢুকছে, সাদিয়া তখন ঘরের মধ্যে ঢুকছে। কলটা রিসিভ করার সাথে পুপি আমার বলতেছে এই তুই কই রে মাহফুজ। আমি তখন বললাম পুপি আমি তো আসি এক জায়গায়। পরে আমার বলে তুই নাকি কোন মাইয়া ভাগাই নিয়ে আসছিস ডিরেক্টলি। আল্লাহ, পুপি কী কো এটা। পরে বলে এই সত্য করে বল হারামির বাচ্চা, তুই নাকি কোন মেয়ে ভাগাই নিয়ে আসছিস, কারণ নাকি তুই বিয়ে করতেছিস। আমি বললাম না পুপি এটা মিথ্যা কথা, তোমার কে বলছে। পরে বলে দেখ তুই মিথ্যা কথা বলিস না, তুই সত্য কথা বল, কোন মেয়েরা ভাগাই নিয়ে আসছস, তুই আমার মেয়ের কপালে কেন আঘাত দিতে আসছস, কী করছস এটা, তুই কোন মেয়ে ভাগাই নিয়ে আসছস। আমি তুমি বলি পুপি এটা মিথ্যা কথা, ওইটা কথা তুমি শুনো না, মিথ্যা কথা। এটা বলে ফোনটা কেটে মোবাইলটা অফ করে দিই। মোবাইলটা অফ করে দিই। ওই সময় কিন্তু সাদিয়া অলরেডি ঘরে, বিয়ে হয়ে গেছে। সাদিয়া ঘরে পোলা পায় না, বাসর গট্টর করবে, ফুল টুল আনতেছে কয়েকজন যারা আছে। আমার তো চোখ দিয়ে পানি বেরোতেছে, আল্লাহ এখন আমি করবোটা, কিন্তু মহা বিপদে পড়ে গেলাম, চারদিক থেকে বিপদ। আমার পুপি যেই পরিমাণে ডেয়ারিং, যদি কোনোভাবে এই বাড়ি পর্যন্ত চলে আসে, এই বাড়ি তো আর আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, কান্নাকাটি করতেছে। আমার বন্ধু সুমন আমার বলে আরে বেটা রাখ, আরে রাখ, তুই আমার আগে তোর বউয়ের গল্প বল, তোর বউ কীরকম। আমি বলি আমার বউ সব সহ্য করতে পারে, মানে কাকুলি সব সহ্য করতে পারে, কিন্তু অন্য কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক কাকুলিটা সহ্য করতে পারে না। পরে আমারে বলে শোন একটা বুদ্ধি আমার কাছে আছে। এই কথাটা আমাকে সুমন বলতেছে। আমি বললাম কী বুদ্ধি। ও আমারে বলে কাকুলির তো আমি চিনি, কাকুলি কেমন মাইয়া, কাকুলির ভিতরে যদি একবার তোরে নিয়ে কোনো ঘৃণা দেখানো যায়,
যে তুই ভালো না খারাপ, এটা যদি কাকুলির প্রমাণ করা যায়, কাকুলি নিজেই তোরে ছাইড়ে দিব। আমি বললাম মানে? ও বলে শোন, আমি একদিন কাকুলির সাথে কথায় কথায় বলছিলাম যে কাকুলি যদি কখনো শোনো যে মাহফুজ, যেহেতু তুই আমার বিয়ানের লগে রিলেশন করস, আমি তো এটা জানি, জানার কারণে কাকুলিরে বললাম যে কাকুলি যদি এরকম কখনো জানতে পারো যে মাহফুজ অন্য কোনো মেয়েরে ভালোবাসে, অন্য কোনো মেয়েরে বিয়ে করছে, তাহলে কী করবা? ওই আমার বলে বিয়ে তো দূরের কথা, যদি কখনো আমি এটা শুনি যে মাহফুজ অন্য কোনো মেয়ের হাত ধরছে, আমি ওই দিনই নিজে ওরে ডিভোর্স করবো, আমি নিজে ওরে ডিভোর্স দিয়ে দেবো। এ কথা কাকুলি আমার একদিন কইছে। এ কথা আমাকে আমার বন্ধু মাহফুজ বলতেছে, আমার বন্ধু সুমন বলতেছে। আমি তখন বললাম যে তো কাকুলি যদি এই কথা তোরে কইয়েই থাকে, তেমন এই কথার সাথে এইটা তুই কিসের মানে কী মেনে নিলি? ও তখন আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে, একদম পুরো ম্যাগনেটের মতো একটা আইডিয়া আসছে। মামা এই আইডিয়াটা যদি অ্যাপ্লাই করা যায় তাহলে পুরো রাস্তা ক্লিয়ার, কোনো ঝামেলা নাই, পকপকা চান্দ্র আলার মতো ক্লিয়ার। আমি তখন বললাম যে কেমন? আমার বলে শোন, আমি তোর একটা ভিডিও করব, তোরে আমি 10,000 টাকা দিব, তোরে আমি ভিডিও করব, তোরে আমি বলবো, তুই আমার বলবে যে ঠিক আছে মামা 10,000 টাকা দিছিস তুই আমার, আমি আমার বউরে তোরে বেচ্চা দিছি, যা এখন তুই সাদিয়ার সাথে যা খুশি তা কর, আমার টাকা দরকার, আমার বউ দরকার নেই, এবং প্রয়োজনে কয়েকদিন পরে আমি আমার বউ কাকুলিরও তোরে দিয়ে দেবো, বউ কাকুলির আমি তোর আইনা এই ঘরের মধ্যে দিয়ে দেবো টাকার বিনিময়, সমস্যা নাই। এই কথাটা তুই বলবি, ভিডিও করবো, আমরা ভিডিও করে ওটা নিয়ে আমরা কাকুলিরে দেখানোর পরে কাকুলি নিজেই তার আম্মারে বলবো আম্মা ওরে খোঁজার দরকার নাই, ওই বাটপার ওই একটা মেয়ের বিয়ে করে এনে বেচে দিছে, আমারও বেচে দিব। আমি কিন্তু আবার নেশা করতাম যে এই ব্যাপারগুলো কিন্তু কাকুলি একটু একটু জানতো। পরে আমার মাথায় আসলো যে হ্যাঁ ঠিক আছে, কারণ আমি জানি কাকুলির যদি এটা বলে, কাকুলি নিজে তার আম্মারে বলবো আমারে খোঁজার দরকার নেই, আর আমারে না খুঁজলেই তো ভালো, আমি এই দিক দিয়ে সাদিরে নিয়ে আসি। তাহলে আমি ক্যামেরাটা রেডি কর, ভিডিও রেডি কর। এইবার সুমন করলো কি, ভিডিও শুরু করলো, ভিডিও করতেছে, এই আরেকজনে ভিডিও করতেছি, সুমন আমি টাকা দিতেছি, এইভাবে একদম নর্মালি যে সুমন সিগারেট খেতে টাকা দিতেছি, সুমন টাকাটা লয়ে যা, ঘরে সাদিয়া আছে, সুমন আমাকে টাকা দিতেছে, আমি টাকাটা গুনতেছি আর বলতেছি যা ঘরে সাদিয়া আছে, আজকে রাতে সাদিয়া তোর, যা টাকাটা। আমি এটা বুঝলা টাকাটা আমি পকেটে লইয়া সিগারেটটা টান দিয়া, জাস্ট ক্যামেরা যেভাবে করে না একটা মুভি শ্যুট যেভাবে হয় ওই শ্যুটের মতোই আমি তখন টান দিয়ে চলে এলাম। দেখলাম যে দারুণ ভিডিও হয়েছে। এবার সুমন আমার কইতেছে দোস্ত আমরা আজকে সবাই আছি, আমরা ব্যান্ডে বুঝে টুঝে রাখতেছি, তুই আজকে বাড়ি চলে যা। আমি বললাম এটা তুই কী বলিস, বাড়ি চলে যাওয়া মানে? এটা তো কোন ধরনের কথা? ও বলে শোন, ভিডিওটা করছি ঠিক আছে, ভিডিওটা আমি কাকুলির দেখামো, কিন্তু এখন তো সাথে সাথে দেখানো যাবে না। এখন কি রাতের বেলা আমি কাকুলির বাসায় যেতে পারুম না তোদের বাড়িতে যাওয়া যাবে? যেহেতু এরকম একটা ঝামেলা চলতেছে, এই ভিডিওটা আমি কালকে কাকুলির দেখামো, কালকে পর্যন্ত তুই কাকুলির একটু ঠান্ডা রাখ। আমি বলতেছি আমি কাকুলিরে কেমনে ঠান্ডা রাখবো? ও আমারে বলে তুই ঘরে যা, ঘরে যাওয়ার পরেই তো ভালো। এখন তুই যদি বিয়ে করে একটা মাইয়ারে ভাগাই আনছোস, আর যদি রাতের বেলায় ঘরে না যাস, তাহলে তো তোর পুপি বিশ্বাস করবে যে হ্যাঁ কথা ঠিক, তুই রাতের বেলা মাইয়া ভাগাই লয়ে আইসস, তার মানে তুই ঘরে যাস নাই, তোর পুপি এটা বিশ্বাস করবো না? আমি বললাম হ, তা তো পুপি বিশ্বাস করবে। ও আমার বলে তাইলে বুদ্ধি হচ্ছে মামা, তুমি এখানে বৈশা না থেকে তুমি ঘরে যাও, ঘরে গিয়া তুমি কাকুলির সাথে রাতের বেলায় ঘুমাইলে তোমার পুপি মনে করবে যে তুমি কোনো মাইয়াটা ভাগায় আনো নাই, কারো মুখ থেকে যদি কোনো কিছু উল্টাপাল্টা শুনেও থাকে তাহলে তার ধারণা পাল্টে যাবে। এই কথাটা আমাকে আমার বন্ধু সুমন বললো। আমি বুঝলাম এই কথা তো ঠিকই আছে, কারণ আমি যদি এখন ঘরে গিয়া সবার সামনে প্রেজেন্ট হই তাহলে তো 7 ক্ষণ মাপ। এমন তাহলে এই যে আমি সাদিয়ারে বিয়ে করলাম, সাদিয়ারে ও আমার বলে সময় নষ্ট করিস না, সাদিয়ারে আমরা যারা আছে আমরা সামলায় রাখবো নি, সাদিয়ারে আমি বুঝামু যে তোর পরিবারে একটা ঝামেলা হয়েছে তুই গেছিস গা। আমি সাদিয়ারে বইলে যাবো বলে, আর সাদিয়ারে বলতে গেলে কি সাদিয়া তোরে ছাড়বো? ছাগল, তুই একটা মেয়ের বিয়ে করছিস, এখন বাসর করবি, ওই মেয়ের কাছে যাই যদি বলে যে আমার পরিবারের সমস্যা, মেয়ে তোরে ছাড়বো? আর মেয়ে যদি তোরে না ছাড়ে, তোর পুপি পেটা এই বাড়িতে এসে তোরে খুঁজে বের করে নিয়ে যাবো, পরে আমসালা দুইটাই যাইব। আমি তখন বললাম যে কথা তো ঠিকই আছে, তাহলে তো আমসালা দুইটাই যাইতেছে। হ্যাঁ যে ঠিক আছে বন্ধু, ওর কথা মতো আমি তখন আমতান্ত করতে করতে ঘরের দিকে চলে গেলাম। ঘরে গিয়ে শুইলাম, শোয়ার পরে ঘুম তো আসতেছে না, কোনোভাবেই চোখের পাতাকে এক করতে পারতেছি না। হাইরে বিয়ে করে নতুন বউরে বন্ধু বান্ধবের হাতে তুলে দিয়ে আসলাম, এনে কী করবো, কান্না করতেছি সাদিয়ার মানে কাকুলের পাশাপাশি শুয়ে। কাকুলি বলে কী হয়েছে? এখন আমার ভালো লাগে না, তোমার বিয়ে করছি, এখন আমার খালামণি সবাই আমার সন্দেহ করে, পুপু টুপু সবাই আমার সন্দেহ করে, এত সন্দেহ করলে কি আর সংসার করা যায়? আমার জড়ায় ধরে, কান্নাকাটি করো না, আমার আম্মা তো একটু এরকমই, বাদ দাও ঠিক হয়ে যাবে, এরকম করে জড়ায় ধরছে। আমি আল্লাহর কাছে বলি আল্লাহ সকালটা কেন হয় না, সকালটা কেন হয় না, সকালটা কেন হয় না, আল্লাহ সকালটা কেন হয় না। ফজর আজান সে উঠে নামাজ পড়তে যাবো, কাকুলি আমার বলে যে না আজকে নামাজ পড়তে হবে না। আমি বললাম কী বলো, আমি নামাজ পড়ে আসো? বলে না নামাজে যাইতে দিব না, জানি না আল্লাহর কেউ আমার যাইতে দেয় না, সকাল 8টা বাজে আমার ঘর থেকে বাড়িতে দেয় না। আমি বললাম কী গো কাকুলি, আমার ঘর থেকে বাড়িতে দাও। আমার বলে না আজকে আমার একটু ভালো লাগছে, তুমি আমার সাথে থাকো। মানে এইরকম কেন করে আমি বুঝি না।
আর 8:30টার দিকে আমি বেরোইছি। বেরোয়ার পরে আমি মুখ টুক না ধুইয়াই ওই বাড়ির দিকে দৌড়াইতে শুরু করছি, কারণ ওইখানে তো আমার বউ সাদিয়া আছে। দৌড়াইতে কোনো রকম ওইখানে গেছি। যাওয়ার পরে পোলা পাই না 5-6 জন ওখানে দাঁড়াই আছে আমার চ্যানেলে। তারপরে দাঁড়া কই যাস, আমি বললাম সাদিয়া কই, বলে আরে সাদিয়া তো ঘুমাইতে আছে। আমি বললাম সুমন কই, বলে সুমন ভাই আছে, সুমন ভাই পাশের রুমে ঘুমায়। তো বললাম তোরা বলে আমরা একসাথে ঘুমাইছি, আমরা সবাই উঠে আসছি, আমরা সুমনে ডাক দে, কথা আছে যা। এরকম বলে সুমন এবার একজনে যাই সুমনে ডাক দেওয়ার পরে সুমন আসে লুঙ্গি পরে, এসে বলে কিরে দোস্ত এত সকালবেলা? আমি তখন বললাম বেটা আমার মন সইতে আছে না, আমার নতুন বউরে আমি এখানে রেখে গেছি, বাট এটিকে ভালো লাগে, তুই আমার বল। এ বলে আমি তখন ওর কাছে যাইতেছি। সুমন আমার বলে কই যাস? আমি বলে সাদিয়ার কাছে যাই। ও বলে যা। আমি তখন দৌড়ে সাদিয়ার কাছে গেলাম, গিয়ে দেখেছি ও বসে আছে। ভাই ওর সামনে যাওয়া মাত্রই, মানে জাস্ট সামনে গেছি মাত্র, তখন জুতাটা খুইলে আমার মারতে শুরু করছে। মানে জুতাটা খুলে ঠাস ঠাস করে 2টা বাড়ি। আমি সাদিয়া তুমি ওরা মারতেছো কেন? আমার বলে আরে কুত্তা, তোর টাকা লাগলে তুই আমারে বলতে, তোর কত টাকা লাগবে আমি তোরে দিতাম, তুই জানো আর আমারে বিক্রি করছস। বললাম যে সাদিয়া এটা কী বলো, আমি তোমারে বিক্রি করবো মানে আমি তোমারে কোথায় বিক্রি করবো? ও আমারে বলতেছে তোর ভিডিও আমি দেখছি, তুই 10,000 টাকার বিনিময়ে আমারে বিক্রি করছস। আর আমি বুঝতে পারিনি যে সুমন ভাই আমাকে এতটা ভালোবাসে। তোর আগে সুমন ভাই আমাকে প্রপোজ করেছিল, আমি সুমন ভাইয়ের প্রপোজালে রাজি হয়নি। কেন হয়নি জানোস? কারণ আমার তোরে ভালো লাগছিল, তোরে আমি ভালোবাসছিলাম। আমাদের এলাকাতে যত ছেলে আছে প্রত্যেকটা ছেলে আমার পছন্দ করে। আমি যে স্কুলে পড়তাম ছেলে আমার জন্য পাগল, অথচ আমি সব ছাইরা তোর হাত ধরে পালায় চলে আসছে। তোর তো কিচ্ছু নাই, তুই কত বড় বাটপার, তুই একটা বিবাহিত লোক হইয়া তুই কেমনি আমার কাছে এই মিথ্যাটা লুকাইলে? তোর বউ আছে। আমি বলি আমার বউ আছে এটা সত্য, কিন্তু আমি তোমাকে বিক্রি করছি এটা। এর মাঝে সুমন পিছন থেকে এসে বলছে এই বাইরো। আমি বলি সুমন, ও আমার ডাকতে বাইর করে বলছে কিরে কী হয়েছে, তোর ডিস্টার্ব করস কেন, যাই এখান থেকে। আমি বললাম সুমনের তুই কী কইতে আসছো? বলে শোন মামা, সংসার তো একটা আছে, ওইটা ধরে রাখ, ওটা ধরে না রাখলে এটা ওইটা দুইটাই যাইব। বেশি পাকনামি করবি তো গিয়েই তোর পুকুরে এখন ডাইকে আনবো। কি যাবি? আমি তখন ওর মুখের দিকে তাকিয়েছি, কি রে এ কোন মানুষ, এ কি আমার বন্ধু যারে বিশ্বাস করে রাতের বেলা আমার বউরে তার কাছে রেখে গেছিলাম। আমি বললাম দোস্ত আমি তোরে কলমা করে বিয়ে করছি। ও আমারে বলে তুই কলমা করে বিয়ে করে যাওয়ার পরে আমি ওরে কলমা আর কাবিন 2টা করে বিয়ে করছি। আমি বলি মানি? ও বলে মানি জানার দরকার নেই, ও আমার বিবাহিতা বউ, আমি ওরে ওকে বাড়িতে যাবো, তুই যা। পোলাপাইন আমার বলতেছে ভাই তুই কি যাবি নাকি মায়ের খাবি? মায়ের খাওয়ার আগে এখান থেকে চলে যা, তোরে মারতে জানে, তোর গায়ে হাত তুলতে জানে। বলছে কী করছ তোরা এগুলা? আমার ওখান থেকে বিদায় করে দিল। আমি একরকম কাঁদতে কাঁদতে বাড়ির দিকে গেলাম। যাওয়ার পরে মনটা খুব খারাপ। বিকালের মধ্যে খবর পাইলাম ও নাকি সাদিয়ারে নিয়ে ওদের বাড়িতে গেছে। গিয়া সাদিয়ার বাবার কাছে, মানে সাদিয়ার বাবা তোর ইয়া হয়, আত্মীয় হয়, সাদিয়ার বোন তো ওদের বাড়িতেই আছে। সাদিয়ার বোনের ধইরা, ওর দুলাভাইরে ধইরা, সবাইরে ধইরা বসে সাদিয়ারে বিয়ে করছে। ওরা সবাই মাইনে নিল। তারই 3 দিন পরে ঘোরাঘটো করে মাইক বাজায়া, সানাই বাজায়া, তাল তবক কইরা পুরো গ্রামবাসীকে জানায়া আমার বন্ধু সুমন সাদিয়ারে বিয়ে করলো। সাদিয়াকে নিয়ে সংসার শুরু করলো। আমি কোনোভাবেই কাকুলির সাথে থাকতে পারতেছি না। চোখের সামনে দৃশ্যগুলো আর মানতে পারতেছিলাম না ভাই। বাধ্য হয়ে সব কিছু ছাইরা ঢাকায় চলে আসি। মনের দুঃখ আর কাউরে বলি নাই, বলার সুযোগ পাই নাই। ঢাকায় এসে একটা গার্মেন্টসে চাকরি নেই। চাকরি করতে করতে গার্মেন্টসের হেল্পার থেকে আমি ওয়ার্কার হই, মেশিন চালাই। এরপর এখন সুপারভাইজার পোস্টে আছে, মাসে 35-40 হাজার টাকার মতো বেতন পাই। বাড়িতে যাই না পাক্কা 1.5 বছরের মতো। 1.5 বছর আমার দাদি মারা গেছে, আমি দাদিরও দেখতে যাই না। দাদির প্রতি আমার অনেক ঘৃণা। আমি দাদির কবরে মাটি দিব না। আমি পরিকল্পনাই করছি দাদির কবরে আমি মাটি দিব না। দাদি মারা গেছে, যাই নাই।
এর মাঝে আমার জন্য কাকুলিরে রাখতে রাখতে কাকুলির অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দিছে। আমার কাছ থেকে ডিভোর্স করে কাকুলিরা তার আরেক জায়গায় বিয়ে দিছে। ওই ছেলেও ঘর জামাই থাকে, ওই ছেলেও হুজুর, ঘর জামা আমাদের বাড়িতে থাকে। আজকে 1 বছর না 2 বছর না, টানা 5টা বছর আমি আমার গ্রামের বাড়িতে যাই না। এমনি খোঁজখবর নেই, এখানে ওখানে ফোন করি, জানতে পারি সুমন, সাদিয়া ওদের ঘরে সন্তান হয়েছে, তারা অনেক ভালো আছে। কাকুলির যেখানে বিয়ে দিছে ওইখানে কাকুলির সন্তানাদি হয়েছে। তো আমার বাবা মা আমার জন্য খুব কান্নাকাটি করে। আমার পরিবারের উপর আমার অনেক রাগ, আমার বাবা মায়ের উপরে আমার অনেক রাগ। এই রাগের কারণে আমি আর গ্রামে গেলাম না। বিয়ের বয়সটা পাই চলে গেছে, জীবনের বিয়ে করতে পারবো না। তবে আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে জীবনের শেষ সময় এসে হলেও আপনার জীবনের গল্পগুলো পাইছি।